গুড ইভিনিং সকলকে। তো ওয়েলকাম টু দামস টিউটোরিয়াল। দামস টিউটোরিয়ালের সকলকে স্বাগত। তো তোমাদের যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে এনটিপিসির ক্লাস আমরা শুরু করব, ঠিক সেই মতো প্রত্যেকটা ক্লাস পরপর চলতে থাকবে। এবং আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিজিক্সের ক্লাস। ঠিক আছে, আমি তোমাদের দেবু স্যার, আর আমি তোমাদের ক্লাস করাবো হচ্ছে সায়েন্সের। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি ফিজিক্সের পার্ট 1, যেটা এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেল 2025 সালে সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব আজকে। ঠিক আছে, আচ্ছা, তো চলো দেখি। কয়েকটা কথা বলে দিই শুরু করার আগে। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে, স্পেশালি যদি বলি আমরা রেলের পরীক্ষায় সায়েন্সের গুরুত্ব কিন্তু প্রচুর। যদি তোমরা রেলের গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায় কি আছে বলো তো, সায়েন্সের প্রচুর গুরুত্ব আছে। ঠিক, এছাড়াও অন্যান্য তুমি যদি পরীক্ষা বলো, এনটিপিসি বলো, যে আমরা কোয়েশ্চেন সলভ করবো, এনটিপিসিতে কি বলো তো, সায়েন্সের আগের বছরের তুলনায় তুলনামূলক কম এসছে, কিন্তু কোয়েশ্চেনগুলো খুব ভালো আছে। ঠিক, তাছাড়া অন্যান্য গভর্নমেন্ট জবে তোমরা জানো সায়েন্সের গুরুত্ব অনেকটাই বেশি। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব। দেখো, এনটিপিসি 2025 সালে গ্র্যাজুয়েট লেভেলের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা কি করব, সলভ করব। তো চলে আসি, দেখো আমরা ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। দেখো তো পরে কি আছে, কি বলেছে, বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনের তড়িৎ পরিবহন লাইনের জন্য সাধারণত কোন ধাতুগুলো ব্যবহার হয়। ঠিক, মানে বৈদ্যুতিক তারে মেনলি আমরা কোন ধাতুকে ব্যবহার করি। আমরা অপশনগুলোকে যদি দেখি, হ্যাঁ, প্রথম কথা হলো, দেখো অপশন নাম্বার 1-এর কথা যদি বলি, দেখো তো কি আছে, আয়রন আছে। দেখো, আয়রনকে কি আমরা ইউজ করি না, নিকেলকেও করি না, তাহলে অপশন নাম্বার 1 তো প্রথমে কি হয়ে গেল, প্রথমে ক্রস হয়ে গেল, কেটে গেল। অপশন নাম্বার 2 যদি দেখো, কি আছে, সিলভার এবং কি আছে, গোল্ড। আমি একটা কথা বলি, সিলভার, আচ্ছা সিলভার কিন্তু সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে, সব থেকে ভালো, মানে যত সব মেটাল আছে যদি বলি সব থেকে ভালো কে করতে পারে, আনসার হবে সিলভার। কিন্তু আমরা আমাদের যে যেমন আমার বাড়ির কথা যদি বলি বা তোমাদের সবার বাড়ির কথা যদি বলো, সেখানে কিন্তু কি বলতো, আমরা সিলভারের তার কিন্তু ইউজ করি না। তার মানে এখানে আমাদের উত্তর কি বলতো, সিলভারও হবে না। বোঝাতে পারলাম? চলে আসো অপশন 3 নাম্বার যদি দেখো, এখানে কি আছে বলো, জিঙ্ক আর কি আছে, লেড। দেখো, জিঙ্ক কেউ ইউজ করি না আমরা, বোঝা গেল? তো চলে আসি, দেখো অপশন ডি এর যদি কথা বলি, অপশন ডিতে, হ্যাঁ 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 দেখা যাচ্ছে, হ্যাঁ পড়া যাচ্ছে ময়ূরী দাস ডি, ওকে পড়া যাচ্ছে। সুখদেব সরকার 4 করেছে, হ্যাঁ স্যার পড়া যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ কানেক্ট করা যাবে, ওটা কি পরপর আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি কমেন্ট করে আমি ঠিক উত্তর দিয়ে দেবো সেখান থেকে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো চলো, তারপর দেখো অপশন নাম্বার 4 যদি দেখো, অপশন নাম্বার 4-এ কি আছে দেখো তো সবাই, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। তো উত্তর কি হবে, তোমরা অলরেডি বলেই দিয়েছো, অপশন নাম্বার 4 হবে রাইট আনসার, তাই না? এবার আমরা চলে আসি, এই অপশনগুলোকে একটু আমরা ডিকোড করি। মানে ব্যাপার কি বলো তো, আমরা শুধু কোয়েশ্চেন আর উত্তর নিয়ে পড়লে এইভাবে করে হবে না। ঠিক আছে, আমরা এমনভাবে পড়বো যাতে একটা কোয়েশ্চেনের সাথে সাথে অনেকগুলো অপশানকে পড়ে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমি কথাগুলো বোঝাতে পারছি? তো চলো দেখো, আমি যদি প্রথমে এই যে আয়রনকে ধরি, কাকে, আয়রন, এখানে দেখো আয়রনকে আমি লিখছি, আয়রন। আচ্ছা, আয়রনের সংকেত কি? আয়রনের সংকেত হচ্ছে এফি, অ্যাটমিক নাম্বার 26, বুঝবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কোন ব্লক এলিমেন্ট, কোন ব্লক, আচ্ছা স্যার কোন ব্লক বলতে, দেখো যখন অ্যাটমিক স্ট্রাকচার তোমরা পড়েছো, দেখবে 3টে ব্লক পড়েছিলে, মানে 3টে সাবসেল পড়েছিলে, এস পি ডি এফ পড়েছিলে। আচ্ছা, এবার কথা হলো আয়রনের কথা যদি বলো, আয়রন হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। কি বললাম বলো, ডি ব্লক এলিমেন্ট, কথাটা বোঝা গেল? তা ডি ব্লক কারা, একটু তোমাদের একটু বোঝানোর জন্য আমি একটু পেরিওডিক টেবিলে আসছি, একটু দেখবে তোমরা পেরিওডিক টেবিল দেখতে পাচ্ছ আশা করি।
আচ্ছা, এই যে এখানে দেখো গ্রুপ নাম্বার, দেখো এখানে লেখা আছে 1, এটা কি আছে 2, 1 আর 2 নাম্বার, এই দুটো গ্রুপকে আমরা এস ব্লক বলে থাকি। কি ব্লক বলি? আচ্ছা বেশ। এবার এখান থেকে দেখবে 3 থেকে একদম টানা চলে যাও কত পর্যন্ত? 12, এটাকে আমরা ডি ব্লক বলি। কোন ব্লক বলি? চলে আসি আমরা তারপর এখানে 13 থেকে একদম কত আছে 18 পর্যন্ত, একে কি বলি? পি ব্লক। বোঝা গেল? নিচের দিকে দেখো আছে দুটো, দেখতে পাচ্ছ আশা করি, তাই না? ল্যান্থানাইট আর একটা অ্যাক্টেনাইট। এই দুটোকে আমরা মেনলি কি বলে থাকি বলো তো? এফ ব্লক। কোন ব্লক? তাহলে কথাটা বোঝা গেল। যদি তোমরা আয়রনকে দেখো, আয়রন কোথায় আছে? এই দেখো, মানে কোন ব্লকে আছে? আমি কথাটা বোঝাতে পেরেছি? কোনো অসুবিধা? আচ্ছা, চলে আসি আমরা যেটা পড়ছিলাম। দেখবে আমরা আয়রনকে নিয়ে পড়ছিলাম, তাই না? আচ্ছা, আয়রন না, আয়রন এমনিতে ভালো, কিন্তু এর না দামও কম, ঠিক আছে, কিন্তু মানে একটু খারাপ। কীরকম? মোর্চা ধরে, তাই না? মোর্চা ধরে কি ধরে না? দেখবে আমরা কি করি, মেনলি রং দিয়ে দিই, আলকাতরা দিয়ে দিই, হ্যাঁ কি না, পেইন্ট করে দিই। কেন? যাতে জলের সংস্পর্শে কি না আসে। কিন্তু সায়েন্সের ভাষায় একটা শব্দ আছে, নাম হচ্ছে গ্যালভানাইজেশন। কি বললাম? গ্যালভানাইজেশন। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হয়, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কার প্রলেপ বললাম? জিঙ্কের প্রলেপ। এই যে এই প্রলেপ দেওয়া হয়। কেন প্রলেপ দেওয়া হয়? যাতে জলের সংস্পর্শে না আসে। বোঝাতে পারলাম? তাহলে লোহার ওপর এই যে জিঙ্কের প্রলেপ দেওয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় গ্যালভানাইজেশন। আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই যে লোহায় যে মরিচা পরে বললাম, কি পরে বললাম? মরিচার কথা যদি বলি, এটা মনে রাখবে Fe2O3। হ্যাঁ, এটা মরিচার কি সংকেত। বোঝাতে পারলাম? এবার এখানে না এই সংকেতে জল দিতে হয় সাথে, ঠিক আছে? এবার জল কতটা দেবে? তুমি এক্স দিয়ে দাও, তারপর H2O লিখে দাও। হ্যাঁ, আমি কথাটা বোঝাতে পারলাম? দেখবে এর সংকেতের মধ্যে সাথে কে থাকে বললাম, বলো? জল থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যদি তোমাদের আরেকটা কোয়েশ্চেন করি, আচ্ছা বলো তো, এই যে লোহা কত নাম্বার গ্রুপে আছে বা কত নাম্বার পিরিয়ডে আছে, তাই না? এবার একটু একটু শোনো, মন দিয়ে শোনো। এটা জানার জন্য না সব থেকে ভালো কি বলো তো? ইলেকট্রন বিন্যাস তো আছে, তাছাড়া দেখো আমরা খুব সহজেই আমরা জেনে যাব। কিভাবে বলো তো? দেখবে সবাই, গ্রুপ নাম্বার 18-র যে এলিমেন্টগুলো আছে একটু আমরা জেনে নিই। হ্যাঁ, কে আছে গ্রুপ নাম্বার 18-তে? হেমা, নেহা, আর করিনার, জেরক্স, কি রেডি। পড়ানো হয়েছিল তোমাদের। আচ্ছা, এর অ্যাটমিক নাম্বার কত? এবার এর কত? স্যার 8টা মৌল ছিল, 8 যোগ করো, কত পাবে? তারপর কত হবে? 18-র পর কত হবে বলো? স্যার 18 যোগ করব, তাহলে কত হবে? 36। তারপর স্যার কত যোগ করবো? আবার 18 যোগ করব, কত হবে? যোগ করো না, কত? 54, তাই না? হ্যাঁ কি না? এবার 54-র পর আমরা কত যোগ করব? 32। কত হয় বলো? তাহলে 32 যোগ করো, 86। হ্যাঁ কি না? তুমি যদি এটা মনে রাখতে পারো না, খুব সহজেই বের করতে পারবা কে কত নাম্বার কিসে আছে বলো তো? গ্রুপ, এবং কে কত নাম্বার পিরিয়ডে আছে। দেখবে একটু ভালো মতো। আচ্ছা, আমি তোমাদের যদি বলি লোহার কথা বা আয়রনের কথা, আমি একটু আগেই তোমাদের বললাম, কি বললাম? এর অ্যাটমিক নাম্বার কত বলো? কার কথা বলছি আমরা? লোহার, তাই না? তাহলে একটা কথা বলো তো, লোহা এখানে থাকতে পারে? কখনো না। এখানে বলো, এখানে, এখানে পারে স্যার? 36 তো, তোর 36-এর আগেই নিশ্চয়ই 26 থাকবে। বুঝতে পারলে না? পেরেছো? তাহলে এবার দেখো তো, এটা হচ্ছে 1 নাম্বার পিরিয়ড, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে পিরিয়ড নাম্বার 4-এ বুঝবে কিন্তু কে আছে বলো তো? কে আছে? আয়রন আছে। আমি বোঝাতে পারলাম? তাহলে যদি তোমাকে বলা হয় আয়রন কত নাম্বার পিরিয়ডে আছে, তুমি কি বলবা? পিরিয়ড নাম্বার কত? এবার গ্রুপ নাম্বার বের করব। দেখো একটা শিখে নাও, বাকি তোমরা সব পেরে যাবে। এবার আমি কি বললাম তোমাদের বলো তো? এবার আমি তোমাদের বললাম, আচ্ছা বের করি আমরা এবার গ্রুপ নাম্বার। কত কি নাম্বার? দেখো গ্রুপ নাম্বার বের করার জন্য দেখো এখানে কত নাম্বার আছে অ্যাটমিক নাম্বার, এখানে কত আছে, এর গ্যাপ কত, ডিফারেন্স কত? 10। কত?
তুমি 18 থেকে 10কে বাদ দাও, কত থেকে কত হবে? কত হবে? তার মানে কত নাম্বার গ্রুপে আছে বলো তো আয়রন? গ্রুপ নাম্বার 8। আমি কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, আমি কি বোঝাতে পারলাম বলো? ক্লিয়ার হলো? দেখো তোমরা যদি একটু দেখো আয়রনকে, চলো তো আয়রন কোথায় আছে আমাদের, এই দেখো কত নাম্বার, 8 নাম্বার, তাই না? হ্যাঁ কি না? আর আমরা যদি দেখি পিরিয়ড নাম্বার 1 2 3, এই দেখো কত আছে, 4। আমি কথাটা বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? চলো এবার আমরা দেখি বাকিগুলোর কথা। হ্যাঁ, বাকিগুলো কে আছে এখানে দেখো তো। তারপর নিকেল। আচ্ছা, নিকেলের অ্যাটমিক নাম্বার কত? দেখো লোহার পরে কে আছে? লোহার পরে কে আছে? কোবাল্ট, তারপরে কে আছে? নিকেল। একটু দেখে নাও, আবার দেখে নাও একবার, দেখো কে আছে বলো? কোবাল্ট, তারপরে কে আছে? নিকেল। তার মানে কত অ্যাটমিক নাম্বার? 28। হ্যাঁ কি না? তাহলে স্যার আমি যদি বলি নিকেলের কথা, তাহলে নিকেলের তোমরা অ্যাটমিক নাম্বার কত বলবে বলো? কত বলবে? 28। আচ্ছা, দেখো নিকেল অ্যাটমিক নাম্বার কত? 28। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবং নিকেল এবং লোহার কথা যদি বলি, এই দুটোই না, এই দুটো জানো তো চুম্বকের দ্বারা কি হয়? আকৃষ্ট হয়। ঠিক আছে, মানে এরা চুম্বককে পেলে কি হবে? কাছে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, চলে আসি দেখো আমরা তারপরের অপশনে কি আছে বলো তো? কে আছে? সিলভার। কে আছে? সিলভার। দেখো সিলভার, আমি যদি সিলভারের কথা বলি, সিলভার মনে রাখবে, তার পাশে কে আছে বলো? গোল্ড। আমরা দুটো একসঙ্গে পড়বো, ঠিক আছে? সিলভারের কথা যদি বলি, সিলভারের অ্যাটমিক নাম্বার কত বলো তো? 47। ঠিক আছে, গোল্ডের কত? 79। এবার যদি আমরা এদের সংকেতের কথা বলি, দেখো এই যে সিলভারের সংকেত এসে একটা ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ? নাম হচ্ছে আর্জেন্টাম। কি বললাম? আর্জেন্টাম সংকেত বলা হয় এর জন্য, কি বলতো? এজি। কি বললাম? এজি। কি বললাম? এজি। এবার গোল্ডের কথা যদি বলে, দেখো গোল্ড যার অ্যাটমিক নাম্বার কত? 79। সেটা হচ্ছে মনে রাখবে এর সংকেত হচ্ছে এইউ। কি বললাম? এইউ। দেখো সিলভার এবং গোল্ড, হ্যাঁ, এই দুটোকেই আমরা গয়না হিসেবে বা জুয়েলারি হিসেবে কি করি বলতো? ইউজ করি, তাই না? তো সেই জন্য তোমরা এই দুটোকে খুব ভালো করে মনে রাখতে পারো একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে। ঠিক সেই গল্পটা চলে আসবে আমাদের সেই দুজন ক্যারেক্টার, এক হচ্ছে আমাদের ট্যাপা এবং আরেকটা হচ্ছে টেপি। বুঝবে কিন্তু? দেখো এ হচ্ছে আমাদের টেপি। হ্যাঁ, একটু চুল দিয়ে দিই, দেখো চোখ দিয়ে দিলাম, নাক। হ্যাঁ, এই ট্যাপাকে কিছু দিতে পারে, টাকার পয়সা থাকলেই হলো, এর পয়সা থাকলেই হলো, হলো? বুঝবে? এবার এই টেপি যখনই বলে এই ট্যাপাকে, বুঝলে, যখনই বলে এজি, তখনই ও ভয় পেয়ে যায়, বাপরে কোনো ডিমান্ড হবে এবার। হ্যাঁ, তো মনে রাখবে যখন এজি কথাটা বলে তখনই ও ডিমান্ড করে কিসের জানো? সিলভারের। এজি বলছে, এজি চাঁদি কিনে দাও, সিলভার কিনে দাও, রূপো কিনে দাও। বুঝতে পারলে? আর যখনই ইংলিশে বলে, বুঝতেই পারছো, এই ইউ বলছে লিসেন টু মি। এবার ট্যাপা বলছে হোয়াট? বলছে সোনা কিনে দাও, সোনা, নয়তো থাকবো না। বুঝতে পারছো? তাহলে বুঝে নিয়েছো ব্যাপারটা? তাহলে এবার নিশ্চয় বলে দাও, তাহলে এই যে সংকেতটা মনে থাকবে, গোল্ডের কি? এ ইউ, আর সিলভারের কি? এ জি। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে দেখো সোনার একটা খুব সুন্দর গুণাবলী আছে, জানো, দারুণ কোয়ালিটি আছে। কি? এ মেলেবেল হয়। কি হয়? মানে নমনীয়, নরম হয়। আরেকটা হয় ডাকটাইল হয়। কি হয়? ডাকটাইল মানে কি? তুমি টেনে টেনে সোনাকে অনেক লম্বা বানাতে পারবে, অনেক সরু তারের মতো বানাতে পারবে। বুঝতে পারছো? আর এর জন্য সোনা, সোনা দিয়ে সুন্দর সুন্দর গয়না হয়, সুন্দর ডিজাইন হয় গয়নার। আমি বোঝাতে পারলাম? দারুণ দারুণ ডিজাইনে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা যায় সোনা দিয়ে। কেন করা যায়? কারণ সোনার বৈশিষ্ট্যের জন্য। এক, সোনা খুব পাতলা হতে পারে, অনেক পাতলা শীট বানাতে পারো তুমি। এবং সোনাকে কি করা যায় বললাম বলো? সুতোর মতো বানিয়ে দিতে পারো, খুব ছোট 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 সুতোর মতো। তাহলে বলো ভালো ডিজাইন হবে কি হবে না? এবং তাছাড়াও আর একটা কোয়ালিটি আছে, সোনা সহজে কারোর সাথে বিক্রিয়াই করে না। কি করে না? বিক্রিয়া করে না। এবার ভাবো, সোনা বিক্রিয়াই করে না, তার জন্য কি হবে সোনা বলো? ও ও কারোর সঙ্গে রিয়াকশন করছে না, এর জন্য ওর কালার কেউ চেঞ্জ করতে পারে না। এর জন্য দেখবে গয়না সোনার সবসময় চক 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 করে। আমি বোঝাতে পারলাম? সিলভার ও রিয়াকশন করে না, কিন্তু কিছু কিছু ও করে, কিছুটা করে।
ঠিক আছে, হ্যাঁ ও কিছুটা করে, দেখবে একটু কালচে ধরনের হয়ে যায় হালকা, তাই না? হ্যাঁ, আচ্ছা। এবার এই যে গোল্ড থেকে একটা জিনিস মনে রাখবে, একটা সলিউশন আছে, নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়ার মধ্যে কি গোল্ড সলেবল হয়, গুলে যায়, দ্রবীভূত হয়। স্যার অ্যাকোয়ারিজিয়া কি জিনিস, মন দিয়ে শুনবে। HCl আর আর এই দাঁড়াও, দেখো HCl NH3, আমি কি লিখলাম বলো, NH, না না ভুল করলাম, একটু দাঁড়াও, ছুড়ে গেল, 1 মিনিট দাঁড়াবে। হ্যাঁ, আমি একটা ইরেজ করে দিচ্ছি, এখানে সুবিধা হবে আমাদের। দেখো HCl HNO3, ঠিক আছে। আমরা কার গল্প করছিলাম বলো তো, সোনা। সোনা এর মধ্যে কি হয় বলো তো, দ্রবীভূত হয়। আমি নাম বলেছিলাম অ্যাকোয়ারিজিয়া। কি স্যার, এই দুটো অ্যাসিডের মিশ্রণ। কোনটা কতটা থাকে, এ থাকে 3 ভাগ, মনে রাখবে কিন্তু, আর এ থাকে কত বলো, 1 ভাগ। এই যে রেশিও, এই রেশিও দিয়ে কি তৈরি হয় বললাম, অ্যাকোয়ারিজিয়া। কি তৈরি হয়, অ্যাকোয়ারিজিয়া। মনে থাকবে কি বললাম বলো, অ্যাকোয়ারিজিয়া, বোঝা গেল? আচ্ছা, আর একটু আগে যে সিলভারের কথা বলছিলাম, এই যে দেখো সিলভার, সিলভার এজি, এজের কথা আমি একটু আগেই বললাম, এর দারুণ একটা বৈশিষ্ট্য আছে, খুব সুন্দর। কি করতে পারে বলো, কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, বোঝা গেল? এবার বলবে স্যার তাহলে আমরা সিলভার কেন ইউজ করি না, তাই না? সিলভারের প্রথম কথা, এ খুব কস্টলি, খুব দামি, তাই না? আরেকটা জিনিস আছে, ও কি হয় বলো তো, অনেকটা ভঙ্গুর টাইপের, অনেকটা ভঙ্গুর, কার তুলনায়, কপারের তুলনায়, বোঝা গেল? এবার চলে আসি, দেখো জিঙ্কের কথা যদি বলি, জিঙ্ক, আমি একটু আগে জিঙ্কের কথা বলছিলাম তোমাদের, যে স্যার জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে গ্যালভানাইজেশন ইউজ করছিলাম বলো, যার অ্যাটমিক নাম্বার কত বলো তো, এর অ্যাটমিক নাম্বার কত বলো, কত হবে, 30 হবে, কত হবে, 30, 30 মনে রাখবে, কত হবে, 30, বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসে, এখানে কি আছে বলো, লেড। লেডের সংকেত কি হয়, লেডের সংকেত মনে রাখবে পিবি হবে, কি হবে বলো, পিবি। কত কি বললাম বলো, পিবি, যার অ্যাটমিক নাম্বার 82 হয়, কি হয় বললাম, 82, মনে থাকবে, মনে রাখবে কিন্তু এগুলো, হ্যাঁ। দেখো লেডের কথা যদি বলি, লেড কিন্তু বিষাক্ত টাইপের হয়, পয়জনাস, ঠিক। এবং আরও একটা জিনিস বলি, তেজস্ক্রিয় মৌল, হুম, তেজস্ক্রিয় মৌল যদি বলি লাস্টে কোথায় গিয়ে থেমে যায় বা শেষ হয়ে যায়, কি হবে বলো তো, লেডে গিয়ে, কোথায় গিয়ে, লেড, মনে থাকবে। আচ্ছা, এবং দেখবে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলকে লেডের পাত্রে রাখা হয়, কার পাত্রে রাখা হয়, লেডের পাত্রে, মনে থাকবে। একটা কোয়েশ্চেন করছি তোমাদের, বলো তো লেড কোন ব্লক এলিমেন্ট, বলো, SPDF, তাই না? দেখো তোমাদের পড়ানো হয়েছিল কি, দেখবে লেড কোথায় আছে, এই দেখো কোন ব্লক আছে, পি ব্লক, কাশি গেলে শুনতে পাবে, হুম, হ্যাঁ, এই সেই দেখো আমাদের কিসে আছে, পি ব্লকে আছে, ঠিক আছে। চলে আসি আমরা, তারপর দেখো এখানে, এবার দেখো আমাদের এখানে কি আছে, কপার, আর কি আছে, অ্যালুমিনিয়াম। একটু এখানে দুটো পয়েন্ট বলে দিই, কপারের অ্যাটমিক নাম্বার যদি বলি কত হয় বলো তো, 29, আর সংকেত যদি বলো কি হবে, Cu। অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, অ্যালুমিনিয়াম হচ্ছে Al, কি বলতো, Al, এটা একটু মনে রাখবে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যার অ্যাটমিক নাম্বারের কথা যদি বলি, কত হয় বলতো, 13। এবং খুবই ইম্পর্টেন্ট আমাদের, এবং এত ফেমাস এই অ্যালুমিনিয়াম কেন বলতো, মানে A13, এবং এর গ্রুপ নাম্বারও যদি বলি, এর গ্রুপ নাম্বার কি বলতো, 13, বুঝতে পারছো? এর জন্য অ্যালুমিনিয়াম খুব হিমেশের ভক্ত, বুঝতে পারলে? কি কেন বলতো, মানে ওই যে 13 13 13 13, বলে 13 13 13 শুরু মাঝে মাঝে গিয়ে বসে পিরিয়ডিক টেবিলের, এই বুঝতে পারছো কেন 13 13 মানে কি, 13 13, আমি বোঝাতে পারলাম, 13 অ্যাটমিক নাম্বার, হ্যাঁ, আর 13 কি, গ্রুপ নাম্বার, আমি কথাটা বোঝাতে পারলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে অ্যালুমিনিয়ামের একটা ইম্পর্টেন্ট আকরিক আছে, ঠিক, নাম হচ্ছে বক্সাইট, মনে রাখবে কিন্তু। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আরেকটা জিনিস বলি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় ডুরালুমিন, কি বললাম, ডুরালুমিন, হ্যাঁ, ডুরালুমিন দিয়ে কি হয়, এরোপ্লেন,
বিমান এসবের যে বিভিন্ন যন্ত্রপাতি বডি তৈরি হয়। তবে অ্যালুমিনিয়াম একা থাকে না, ওর সাথে অন্যান্য ধাতুও থাকে। ঠিক আছে, একদম। নেক্সট চলে আসি তাহলে। এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা কি ছিল? বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে, তড়িৎ পরিবহন লাইনের জন্য সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়? মনে রাখবে কপার। আমরা বাড়িতে ব্যবহার করি কপার, এবং দেখবে রাস্তার মধ্যে দূরে এই বড় বড় তার থাকে না, হ্যাঁ, মানে দূরপাল্লার যেসব, ওই সব জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। বুঝতে পেরেছো? আমরা বাড়িতে মেনলি কি করি? কপার করি। আমি কথাগুলো বোঝাতে পারলাম? আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো আমি এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের বলে দিয়েছি, তোমরা পড়ে নেবে। হ্যাঁ, দেখো কি বলেছে কোয়েশ্চেনটা। কোন বলের সৃষ্টি হয় যখন একটি বস্তুকে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত করা হয় এবং এটি সেই তরলকে অপসারিত করে? কি হবে? প্লবতা বল, তাই না? কি বল হবে? প্লবতা বল, তাই তো? আচ্ছা, এবার এখানে কয়েকটা কোয়েশ্চেন করি, তোমাদের মন দিয়ে শুনবে। প্লবতা বল কি জিনিস? হ্যাঁ, দেখবে কোনো একটা পাত্রের মধ্যে ধরো জল আছে, আমরা কোনো বস্তুকে যদি ওর মধ্যে দিই, কি হবে? কয়েকটা ঘটনা ঘটবে। হয় বস্তুটা ডুববে, নয় বস্তুটা একদম ভেসে থাকবে, নয়তো বস্তুটা মাঝ বরাবর কোথাও ভেসে থাকবে। স্যার এই তিনটে ঘটনা কার, মানে কখন কোনটা ঘটবে? যদি, মন দিয়ে শুনবে, যদি কি, যদি মানে আমরা যে বস্তুটার ওজন আছে, যেটা যেটা বল, বস্তুটা যে বল প্রয়োগ করছে তার থেকে যদি প্লবতা বল বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে বলো? ভাসবে। বোঝা গেল? এবার উল্টোটা যদি হয়, ধরো বস্তুটার বল যদি বেশি দেয় প্লবতা বলের থেকে, তাহলে কি হবে সেক্ষেত্রে? ডুবে যাবে, তাই না? দুটো সমান হলে মাঝ বরাবর কোথায় কি হবে? ভেসে থাকবে। কয়েকটা এক্সাম্পল বলছি। তোমরা কখনো যখন স্নান করতে যাও, পুকুরে হোক নদীতে হোক, কোনো ভারী ভারী জিনিসকে যদি তুলতে নাও, তুমি নর্মালি যাকে এখন উঁচু করতে পারবে না, জলের মধ্যে যাও একদম বাহুবলী হয়ে যাবা। বুঝতে পারছো? স্যার কেন পারছো? কারণ প্লবতা বল তোমাকে হেল্প করছে। বোঝা গেল? বোঝাতে পারলাম? তো মনে রাখবে এই যে প্লবতা বল, প্লবতা বল যেটা আছে না, হ্যাঁ, ফোর্স, তাই না? কেমন, কি ফোর্স এটা? মানে বিয়ন্ড ফোর্স, কি বলতো? রো, ভি এবং একটা কি আছে বলতো? জি। স্যার রো মানে কি এখানে? রো মানে হচ্ছে ডেনসিটি। কি বলো? ঘনত্ব। কার ঘনত্ব? যে তরলের মধ্যে বস্তু দিচ্ছি। স্যার ভি মানে কি? স্যার ভি, ভি মানে হচ্ছে ভলিউম। যতটা, দেখো বস্তুটা দেওয়ার ফলে, বস্তুটা তুমি ডোবালে না, ডোবানোর ফলে বস্তুটা যতটা তরলকে অপসারিত করছে সেটা কি বলো? ভি। আর জি কি বলো? জি কি? জি হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে একটু মনে রেখো এটা। হলো? অপশন নাম্বার বিতে যদি চলে আসে, দেখো স্প্রিং ফোর্স আছে। কি ফোর্স আছে বলো? স্প্রিং ফোর্স। স্যার স্প্রিং ফোর্স কি জিনিস? আচ্ছা, স্প্রিং ফোর্সের যদি কথা বলি, একটু মন দিয়ে শুনবে। আমি তোমাদের একটা স্প্রিং স্প্রিং আঁকছি এখানে, দেখবে কি এটা? স্প্রিং। এবার এই স্প্রিংকে আমি যদি এমনি করে টেনে টানলাম, আমি টানলাম, কি হবে বলো? প্রসারিত হবে। প্রসারিত তো হবে, কিন্তু ও কি চাইবে? আগের মতো। দেখো ও টেনে তো দিলাম, ছেড়ে দাও, কি হবে? আগের মতো হতে চাইবে। এবার ধরো একটা একটা স্প্রিং আছে এত বড়, আমি চেপে দিলাম, কি হবে বলো? সংকুচিত হয়ে করলাম আমি বল প্রয়োগ করে, ও কি হতে চাইবে? প্রসারিত হতে চাইবে। বুঝতে পারছো? এই যে বলটা, এই যে ফোর্সটা, একে আমরা কি বলি বলো তো? স্প্রিং ফোর্স। আর এই স্প্রিং ফোর্সের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে হুকের সূত্র। কার সূত্র? হুক। কি বললাম বলো? হুকস ল। কার ল বললাম? তাহলে হুকস ল কোনটা? আমি তোমাদের যেটা বললাম এখন। ঠিক বুঝতে পারলে? আচ্ছা, চলে আসি দেখো নর্মাল রিয়াকশন। কি আছে বলো? নর্মাল রিয়াকশন। স্যার নর্মাল রিয়াকশন কি জিনিস? বুঝবে। নর্মাল রিয়াকশন আমি ছোট্ট একটা ছবি আঁকছি, তো আমি একে আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো বলবে এটা কিসের ছবি? হ্যাঁ, বলো এটা কিসের ছবি? একটা টেবিল, একটা, তাই না? টেবিল তো। এবার এই টেবিলের উপরে আমি একটা কাজ করছি, দেখো এখানে একটা কিছু একটা অবজেক্ট রাখলাম। ধরো আমি বই রেখে দিলাম একটা। কি রাখলাম? একটা বই। বই রাখলাম। বুঝবে কিন্তু এই বইটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে না? একদম লম্বা বরাবর। বলো করবে কি করবে না? করবে। করবে। এই যে বলটা, এটাকে আমরা কি বলি তো? কি বলি বলো তো? নর্মাল রিয়াকশন বল বা লম্ব প্রতিক্রিয়া বল। আমার কথা বুঝতে পারছো তো? লম্বালম্বি যেটা করে, বুঝতে পারলে? কোনো টেবিলে বলো, কোনো বেডে বলো, তুমি কোনো বস্তু রেখেছো,
ও লম্বা বরাবর যে বল প্রয়োগ করছে সেটাই কি হবে বলো, লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে বুঝে নিয়েছো আশা করি। আচ্ছা, এবার চলে আসি, দেখো আর একটা ফোর্স আছে, সেটা কি বলতো, টেনশন। এই টেনশন মানে কিন্তু সেই তোমরা যেটা করো সেটা না, ঠিক? তাহলে এই টেনশন মানে কি, এক ধরনের ফোর্স। বুঝতে পারছো? দেখো আমরা যতগুলো পড়লাম কি ওয়ান টাইপ অফ ফোর্স, তাই না? তাহলে দেখো টেনশন বল কি জিনিস দেখবে। এই এক্সাম্পলটা সব থেকে ভালো বোঝানো যায়, মানে চলো আমি একটা এক্সাম্পল বলছি, হ্যাঁ কিরকম, একটা দড়ি, আমি একটা দড়ি নিচ্ছি, দড়ি নিলাম, দড়ির মধ্যে এখানে একটা আমি কি বেঁধে দিচ্ছি, একটা বস্তু বেঁধে ধরো আমি এইভাবে করে উলম্বভাবে আমি ঘোরাচ্ছি, বুঝবে কিন্তু কিভাবে ঘোরাচ্ছি, উলম্বভাবে ঘোরালে কি হবে, দড়ির মধ্যে টান পড়বে না, একটা টান বল পাবে না, পাবে তো, পাবে কি পাবে না, একটা টান পাবে। এই যে টান বল, দেখো টেনশন মানেই কি, টান বল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে টান বল কি জিনিস। এবার এই যে টান বল যেটা, মন দিয়ে শুনবে কিন্তু, টান বল যেটা, ঠিক, ঠিক আছে, টান বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর হয় নর্মালি, কি বললাম বলো, এম ভি স্কোয়ার বাই আর। স্যার কি জিনিস, মন দিয়ে শুনবে, এম কি, মাস, ভি কি স্যার বলো, সেই ভেলোসিটি, আর স্যার আর কি স্যার, এই যে লেন্থ আর রেডিয়াসটা যখন গোল করে ঘুরবে ও একটা কি পাবে, ব্যাসার্ধ পাবে না বলো, পাবে কি পাবে না, বুঝবে কিন্তু। তার মানে স্যার, স্যার এই যে এখানে যদি আমি বলি এই বস্তুটা এইভাবে যদি ঘুরে, আমি যদি ছবিটা আমি এইভাবে আঁকি, এ তো ঘুরবে এইভাবে বলো, এইভাবে ঘুরবে না, ঘুরবে কি ঘুরবে না, তাহলে ঘুরবে যখন এই দড়ির মধ্যে টান পড়বে তো, তাহলে সেই টান বল মানেই কি, এম ভি স্কোয়ার বাই কি আর। পরীক্ষায় একটা কোয়েশ্চেন দেয়, মন দিয়ে শুনবে, কোয়েশ্চেনটা হলো তুমি একটা দড়িকে উলম্বভাবে ঘোরাচ্ছ, এইভাবে করে ঘোরাচ্ছ, কোথায় সব থেকে বেশি টান পড়বে, কোন জায়গায়, ডান দিকে, বা দিকে, ওপরে, নিচে, মনে রাখবে নিচে, নিচে, ঠিক আছে, একদম লোয়ার মোস্ট যে পয়েন্টটা, সেখানে কি হয় বলো তো, টান বেশি পড়ে। স্যার কেন, কেন, হ্যাঁ এবার একটু বলবো কেন। দেখো আমি ছবিটাকে যদি তোমাদের আরেকবার দেখাই, এখানে দেখবে ভালো মতো, দেখবে সবাই, দেখো ধরো এই হচ্ছে সেই বস্তুটা, এই বরাবরে ঘুরছে, ঠিক আছে, এটা এটা ওর কি, ওর সেন্টার, তাই না? তাহলে এবার যদি আমি বলি এর ওপরের অবস্থান যদি বলি, তাহলে ওপরের অবস্থান কি হবে বলে, এটা ওপরের অবস্থান, তাই না? দেখবে কিন্তু। তাহলে আমি যদি বলি এখানে কোন বল কাজ করছে, স্যার এখানে, এখানে টি সমান সমান মনে রাখবে এম ভি স্কোয়ার বাই আর তো হবে, তার সাথে সাথে এম জি কাজ করে, এম জি, স্যার নিচের দিকে এম জি কাজ করছে। যখন ওপরে থাকছে তখন টি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কাজ করছে। তাহলে বলো এবার, একদম লোয়ার মোস্ট আর টপ মোস্ট, একদম নিচের দিকে আর উপরের দিকে কোথায় বেশি টান লাগবে, তাহলে বলো নিচের দিকে। কেন, এখানে এম জি প্লাস হয়ে যাচ্ছে, কে প্লাস হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা, আশা করি ক্লিয়ার আছে, আশা করি। আচ্ছা, পরীক্ষায় কোয়েশ্চেন দেয় কিন্তু, খুব পপুলার একটা কোয়েশ্চেন, কোথায় টান লাগবে, নিচে। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট একটা আমি এক্সাম্পল বলি, হ্যাঁ একটা কোয়েশ্চেন ধরি আগে, বলের একক কি, বলো, বলের এসআই একক নিউটন, তাই তো? আচ্ছা, আমি এখনই তোমাদের টেনশন মানে কি বললাম বলো, টান তো, মানে কি বলছিলাম, এম ভি স্কোয়ার বাই কি আর, তাই না? আচ্ছা, এবার মন দিয়ে শুনবে, এক মিনিট, আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা দেখো, আমি যেটা বোঝাতে চাইছি, এফ বল, এফ সমান সমান কি বলো তো, এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আচ্ছা আমি তোমাদের যদি বলি এম মানে ভর, তো ভরের এসআই একক কি হয় বলবে স্যার কেজি, তাই না? পরে কি আছে বলো, এ মানে কি অ্যাক্সেলারেশন, কি অ্যাক্সেলারেশন মানে কি, ত্বরণ, ত্বরণে কি বলবে তোমরা বলো, মিটার পার, কি বলবে বলো, সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মানে এটা আমি বলতে পারি বলের একক, পারি কি পারি না, একেই আমরা শর্টে ছোট করে নাম ডাকি কি বলতো, নিউটন বলে। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা আমি একটু আগে একে বলছিলাম, এ কি টান কি এক ধরনের বল, টান কি টেনশন কি এক ধরনের বল, তাহলে স্যার এও যদি বল হয় তাহলে এরও একক এটাই হওয়া উচিত,
আমার কথা বুঝবে কিন্তু। স্যার আমরা একটু দেখি তো একক কি হচ্ছে, একটু তাকাও সবাই। স্যার এম এর একক কি হবে বলো? কেজি। স্যার ভেলোসিটি মিটার পার সেকেন্ড হয়, কিন্তু স্কোয়ার আছে তো, স্কোয়ার আছে তো মানে মিটার স্কোয়ার, এখানে কি হবে সেকেন্ড কি হবে, আর মানে কি রেডিয়াস একটা ডিস্টেন্স, তো তার মানে কি মিটার, বলো হ্যাঁ কি না? তাহলে স্যার কেজি আছে, একটা মিটার কেটে গেল, একটা মিটার পরে থাকবে, মানে কেজি পরে থাকবে কি বলো মিটার, আর নিচে কি আছে বলো সেকেন্ড, কটা দুটা। একটু দেখো তো, একটু দেখো তো মিললো, মিলেছে? তাহলে দেখো তো টেনশন ফোর্স আমরা ফোর্স বলি না, ফোর্স, আর এমনি ফোর্স একক কি? তাহলে কোনো দিন কখনো যদি তোমাদের একক টেনশনের একক কি, তুমি টেনশনে পড়ে যেও না কিন্তু। ওকে, কেন? কারণ টেনশন কি ফোর্স, তো মানে ফোর্সের যা একক হবে এরও তাই হবে। আমি বোঝাতে পারলাম? তাহলে কোয়েশ্চেনটা কী ছিল এবং উত্তর কী হবে আশা করি বুঝে নিয়েছো। কোয়েশ্চেন ছিল কোন বলের সৃষ্টি হয় যখন একটি বস্তুকে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত করা হয় এবং এটি সেই তরলকে অপসারিত করে। উত্তর কী হবে বলো? প্লবতা বল। আমি বোঝাতে পেরেছি? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। দেখো কিছু কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো তোমাদের লিখে দিয়েছি, দেখবে। এই দেখো, তরলের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওপর তরল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, আর এই বলকে আমরা কি বলে থাকি? প্লবতা বল। বা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বলের মান কি হবে বলতো? অপসারিত তরলের ওজনের কি হয়? সমান হয়। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের। হ্যাঁ, তোমরা খুব ভালো করে পড়বে এবং তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক, দেখো এটাও দেওয়া আছে, দেখো, তাই না? আচ্ছা, নেক্সট চলে আসি। দেখো কি বলেছে, কোয়েশ্চেনটা পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা অনলাইনে আছো উত্তর দাও এবং তোমরা উত্তর দাও। দেখো দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ডাইমেনশনাল ফর্মুলা, দিয়ে দিয়েছে, দেখো ফর্মুলা দিয়ে দিয়েছে, কার হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 আনসার করবে তোমরা। চলো দেখবে, মন দিয়ে শোনো। আচ্ছা, কত বলেছে বলো? এম কত আছে? এম 0, আর কি আছে বলো? আর কি আছে বলো? টি আছে কি? -2। মানে স্যার আমার এটা হতে হবে, আমাদের এখানে কি দেওয়া আছে? চারটে অপশন দেওয়া আছে। মন দিয়ে শুনবে আমি যা বলতে চাইছি, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, প্রথম অপশন এতে বলা আছে কি বলতো? ফ্রিকোয়েন্সি। স্যার ফ্রিকোয়েন্সি কি? কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ক জেনে নাও একটু। কম্পাঙ্কর সাথে যদি একটু সম্পর্ক বলে আমি টাইম পিরিয়ডের, তাহলেই তোমরা পেরে যাবে। কম্পাঙ্ক যদি এন হয়, এন সমান সমান হয় 1/t। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? মনে পড়ছে? আচ্ছা, তাহলে একটা কথা বলো তো, 1/t কে আমি আমি টি ইনভার্স লিখতে পারি এইভাবে, বা t-1 লিখতে পারি, পারি কি পারি না? তাহলে এটাই কি হয়ে গেল বলো তো? কার মাত্রা? ফ্রিকোয়েন্সির মাত্রা। স্যার এখানে -2 আছে, -2 আছে তো, কিন্তু ফ্রিকোয়েন্সির কি হলো বলো? টি মাইনাস কি? স্যার উত্তর তো হতেই পারে না। আমি কথাটা বোঝাতে পেরেছি? পেরেছি। কম্পাঙ্ক যার একক হার্জ, যার ডাইমেনশন, তাহলে কি হলো? টি ইনভার্স হয়ে গেল। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, চলে আসে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? কোনো কোনো সার্কুলার পথে ঘুরছে, তাই না? তো মনে রাখবে সেই ক্ষেত্রে এদেরও ডাইমেনশন হয়ে যায় টি ইনভার্স, t-1। আমি কথাটা বোঝাতে পারলাম? এবার কথা হলো পড়ে থাকছে দুটো, আর তাই না বলো? কটা পড়ে থাকছে? দুটো। আচ্ছা, এক হচ্ছে বিকৃতি। বিকৃতি কি জিনিস? দেখো আমি নর্মালি ধরো আমি নর্মালি একটা ফেস করে আছি দেখো, আমি মুখ মানে কি আমি মুখটা কি করলাম? স্যার বিকৃতি করে দিলেন মুখটা, হ্যাঁ, তাই না? তো এখানে এই ফিজিক্সের সাথে আমরা কি করে রিলেট করব বোঝো, কঠিন করবা না, সোজা করো ব্যাপারটা। দেখো ধরো, এদিকে শোনো, ধরো এখানে একটা বস্তু আছে, একটা কি আছে বলো? বস্তু আছে। আমি এই বস্তুটার ওপর বল প্রয়োগ করলাম, এই মারলাম, ধরলাম, ওকে টানলাম, করলাম, অনেক কিছু করলাম। অনেক কিছু করার পর কি হলো বলো তো? এই বস্তুটা বড় হয়ে গেল, বুঝবে কিন্তু। ওকে, তাহলে এর আগের দৈর্ঘ্য কত ছিল? এতটা। তাহলে বাড়লো, ওর কতটা অতিরিক্ত হলো বলো? এতটা, বুঝবে কিন্তু। আমি 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 ধরো এটাকে যদি 10 মিটার বলি, তাহলে এইটুকুটা কত হয় বলো? 10 মিটার। আর এটা ধরো আমি ধরে নিলাম কত? 5 মিটার। বুঝতে পারছো? তাহলে বিকৃতি এখানে কতটা হয়েছে বলো? তাহলে স্যার আমরা মাত্রা বের করবো তো, আমি মাত্রা বের করবো তো, তাহলে মাত্রা স্যার 5 মিটার বা লেন্থ বাই লেন্থ, আমি যখনই মাত্রা বের করব স্যার কত মিটার ছিল? 10 মিটার, বুঝবে কিন্তু।
কত কত বেড়েছে 5 মিটার, তাহলে মিটার মিটার কি হবে বলো, কেটে যাবে, মানে এল এল কি হবে, তার মানে এখানে ওর মাত্রাই হবে না, এর মাত্রাই হবে না, মানে কি এ মাত্রাহীন হবে, কি হীন হবে বললাম, মাত্রাহীন। তাহলে তোমরা যারা যারা উত্তর বলছিলে স্যার 3 হবে 3 হবে, কি হয়ে গেল, কাটা। তাহলে পড়ে থাকলো কি না স্যার, এবার আমরা পারবো, তাই না? কত হবে, অপশন নাম্বার 4 হবে কি রাইট আনসার। কেন একটু দেখবে, আমি তোমাদের একটা কোয়েশ্চেন করব, হ্যাঁ একটা কোয়েশ্চেন, ত্বরণ কাকে বলে, ত্বরণ, হ্যাঁ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ। দেখবে এটুকু স্যার, ত্বরণ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তাহলে বেগ বৃদ্ধির হার, তাই না, বা বেগ বাই আমরা কি বলি, সময়, বলো হ্যাঁ কি না। আচ্ছা, এবার আমাদের কেমন কেমন ত্বরণের কথা বলেছে এখানে, অ্যাঙ্গুলার, মানে আমরা বেগ কোনটা নেব, অ্যাঙ্গুলার ভেলোসিটি নেব, আমার কথা বুঝবে। আমাকে যদি নর্মাল ত্বরণ বলতো আমরা নর্মাল বেগ নিতাম, বুঝতে পারলে, আমাদের বলে দিয়েছে দেখো না কি বলেছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তো আমি নেব কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির যদি কথা বলি, যখন আমি এটা বের করব, অ্যাঙ্গুলার ভেলোসিটির তো ডাইমেনশন অলরেডি আমি জানি, কি হয় 1/t হয়, একেই তো t-1 লেখা হয়, পারলে বুঝতে। আচ্ছা স্যার, ত্বরণের ক্ষেত্রে নিচে একটা সময় হয় না, তার মানে এখানে আমি কত দিয়ে গুণ করব, একটা টি দিয়ে, বুঝতে পেরেছো, পেরেছো কি পারোনি? তাহলে দেখো এখানে 1/t কত হচ্ছে বলো 2, আর একে যদি ওপরে উঠিয়ে দাও টি কি হবে -2, বোঝাতে পারলাম। তার মানে স্যার এই যে কৌণিক ত্বরণ পেলাম এটা কি হবে t-2। চলে আসি আমাদের কোয়েশ্চেনে, কোয়েশ্চেনে কি দেওয়া ছিল বলো, দেখো m0 l0 t-2, থাকি না? তাহলে এবার নিজেরা বলে দাও উত্তর হবে কোনটা, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের রাইট আনসার, তাই না? আমি বোঝাতে পারলাম, ক্লিয়ার বলো। আচ্ছা, তো চলে আসি দেখো নেক্সট কোয়েশ্চেনে, এক্সট্রা পয়েন্টগুলো দেখো আমি বলে দিয়েছি, তোমরা কিন্তু পড়ে নেবে, পড়ে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো তারপর দেখো, দেখো কোয়েশ্চেনটা পড়ো তো কি বলেছে বলো। কোয়েশ্চেনে বলেছে দেখো নিচের কোন ভৌত রাশির মাত্রা হচ্ছে ml-3, তাই না? দেখো খুব ভালো করে বুঝবো, আমি প্রথম অপশন এ নাম্বারে চলে আসি, ওয়ার্ক। ওয়ার্ক দেখো, ওয়ার্ককে আমি যদি ডাব্লু বলি, ডাব্লু এদিকে তাকাবে, ডাব্লু সমান সমান কি হবে বলো, ফোর্স ইন্টু ডি, ডি মিনস ডিসপ্লেসমেন্ট, তাই না? স্যার আমাদের কি চেয়েছে বলো, কি চেয়েছে বলো, ডাইমেনশন চেয়েছে, তাই না? হ্যাঁ কি না? আমি ডাইমেনশন বের করব, কার বের করব, ওয়ার্কের বের করব। স্যার একটু মন দিয়ে শোনো, ফোর্সের ডাইমেনশন যদি আমরা জানি কত বলো, m(l(t)-2, তার সাথে ডিসপ্লেসমেন্ট মানে আরেকটা ডিস্টেন্স এল, কি হয়ে যাবে বলো, গুণ হয়ে গেল। তাহলে আলটিমেটলি বলো তো কত হবে, m(l)² কি বলো 2, বলো বুঝতে পেরেছো, পেরেছো কি পারোনি, পেরেছো? তাহলে এখান থেকে আর 2-3টা পয়েন্ট বলে দাও, যে আমি যদি এর ইউনিটের কথা বলতাম, এককের কথা, হ্যাঁ একক, তাহলে একক হিসাবে আমি লিখতে পারতাম ফোর্সের জন্য নিউটন, আর দূরত্ব ডিসপ্লেসমেন্টের জন্য মিটার, পারতাম কি পারতাম না, পারতাম, পারতাম বলো। একে আমরা একটা নামে জানি, ডাকি, তার নাম কি বলো তো, জুল, কি নামে ডাকি, আমি বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো? তোমাদের আরও একটা জিনিস দেখাতে চাইছি, একটু মন দিয়ে শোনো। আচ্ছা আমি যে এই যে লেখাটা লিখেছি, হ্যাঁ এফ, এফ মানে তোমরা আরেকটা জানো না, কি বলো তো, এফ মানে মা, জানো তো? আমি এই এফ এর জায়গায় কি আমি এম এ লিখতে পারি, এখানে আমি ডি লিখতে পারি, পারি তো? তাহলে দেখো এম 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 ভর, তো ভরের একক কি হয়, ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড কি স্কোয়ার, ডি মানে কি ডিসপ্লেসমেন্ট, মানে কি হবে আর একটা মিটার, বলো হ্যাঁ কি না? তাহলে আমি যদি একে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, কেজি, মিটার কত স্কোয়ার, সেকেন্ড কি হবে -2, বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না? একটু তাকাও তো, কেজিকে আমরা আমরা মাত্রা বানাতে গেলে কি লিখবো, মিটার মানে দূরত্ব, তার জন্য কি এল, সময় সেকেন্ড তার মানে কি টি, স্যার এখানে 2 ছিল 2 দিলাম, -2 আছে -2 দিলাম, দেখো তো এটা কার মাত্রা হয়ে গেল,
ওয়ার্কের হয়ে গেল। আমি কথা বোঝাতে পারলাম? আমি এখান থেকে তোমাদের একটা জিনিস বোঝাতে চাইছি, কি বলতো, তুমি একক থেকে মাত্রায় যেতে পারো এবং এবং তুমি মাত্রা থেকেও এককে যেতে পারো, উল্টোও যেতে পারবে। দেখো এবার তোমাকে যদি বলি, এদিকে তাকাবে, এটা কি আছে বলো তো এখানে? এটা কি দিয়েছি তোমাদের? মাত্রা তো। দেখো এই যে মাত্রা, আমি তোমাদের বললাম এখান থেকে তুমি একক বানাও, তাহলে বলো এটা কি আছে বলো? এম। এম এর জন্য কি লিখবো বলো? কি লিখবো? কেজি। আচ্ছা, এল মানে কি? দূরত্ব তো, দূরত্বের একক কি? মিটারের মাথায় কত আছে? টি মানে কি? সময় তো, সেকেন্ড। কি আছে বলো? মাইনাস। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি খুব সহজেই যেতে পারি না? পারি না? আমরা মাত্রা থেকে একক, একক থেকে মাত্রায় আসতে পারি তো? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো একটা জিনিস মনে রাখবে, আমরা কি নিয়ে পড়ছিলাম? ওয়ার্ক নিয়ে। ওয়ার্কের মাত্রা কি বেরোলো দেখতে পেলে নিশ্চয়ই? কি? এম এল টু টি মাইনাস টু। স্যার উত্তর তো স্যার হতে পারে না স্যার। এবং তোমাদের আরো একটা কথা বলে দিই, খুবই ইম্পর্টেন্ট, যে এই ওয়ার্কের একক এবং এনার্জির একক দুটোই সেম হয়, মানে উত্তর হতে পারে না। আমার কথা বুঝতে পেরেছো? শুধু একক নয়, মাত্রাও সেম হয়। কি বললাম? মাত্রাও সেম হয়। বুঝতে পারলে আশা করি। এবার দেখবে, এবার দুটো অপশন পড়ে আছে, এক হচ্ছে ডেনসিটি আর একটা হচ্ছে প্রেশার। চলো আগে আমরা প্রেশার পড়ে নেব। কি পড়বো? প্রেশার। আচ্ছা, আমি পুরোটাকে ইরেজ করে দিচ্ছি। দেখো, তাহলে এটা উত্তর কাটা ছিল, আর কোনটা কাটছিলাম বলো? একে। প্রেশারে চলে আসো। প্রেশার মানে কি? ওপরে হয় ফোর্স, নিচে হয় এরিয়া, তাই না? হ্যাঁ কি না? আচ্ছা, ফোর্স মানে একটু আগে বললাম তোমাদের এম এ। এরিয়া মানে কি গো? এরিয়া ক্ষেত্রফল তো। চলো আমি এখানে এই রাখছি, আমি একক একক লিখবো। এম এর একক কি? কেজি। ত্বরণের কি হয়? মিটার পার কি? সেকেন্ড কি? স্কয়ার। ক্ষেত্রফল তো, ক্ষেত্রফলের একক তোমরা জানো বর্গ মিটার হয় বা স্কয়ার মিটার হয়। বলো হ্যাঁ কি না? আমি লিখতে পারি কি পারি না? পারি। দেখো আমি সোজা উত্তর বলে দিতে পারতাম, আমি চাইছি না সোজা উত্তর তোমরা শিখো, তোমরা বুঝে নাও। তাহলে দেখো এখানে মিটার মিটার কাটা যায়, তাহলে বলো কেজি পড়ে থাকছে, নিচে দেখো এখানে মিটার একটা আর সেকেন্ড কটা আছে? দুটো। তাহলে চলো আমরা এটাকে এক লাইনে যদি আমরা লিখি, কেজি মিটার মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস টু, তাহলে বলো তো মাত্রা কি হবে? বলো কেজির জন্য কি লিখবো আমরা? এম। এম, দেখো এম, তারপর কি? এল মাইনাস ওয়ান টি মাইনাস কত? তাহলে স্যার উত্তর শিওর শর্ট এটা হচ্ছে না, অপশন নাম্বার 2 হবে রাইট আনসার। আমি বোঝাতে পারলাম? পারলাম। দেখো পরীক্ষা হলে যদি আমরা শর্টকাটে করি, আমি তো তোমাদের বোঝাচ্ছি এখন, দেখো বুঝবে কিন্তু। স্যার আমাদের পরীক্ষা হলে এসছে, আমি এইটুকুটা জানি স্যার। কি জানি? আমি এইটুকুটা জানি যে প্রেশার মানে ফোর্স বাই এরিয়া। তাহলে বসিয়ে দাও না, ফোর্সের ডাইমেনশন বসিয়ে দাও, এম এল টি মাইনাস টু। এরিয়ার হচ্ছে কি? এল টু। দেখো একটা এল কেটে যাবে, তার মানে এম এল এ একটা উপরে গিয়ে কি হবে? মাইনাস ওয়ান আর টি মাইনাস টু। এটাই কি হবে বলো? কি? প্রেশারের কি? ডাইমেনশন। বোঝা গেল? ক্লিয়ার হলো? এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন বলছি তোমাদের। দেখো আমি যদি বলি তোমাদের প্রেশারের ইউনিট কি হবে? একক। বলো পাস্কেল। দেখো পাস্কেল তো আমরা মুখস্থ করা উত্তর, পাস্কেল মুখস্থ করা একক। মন দিয়ে শুনবে। স্যার কি হয়? এফ মানে হচ্ছে ফোর্স, আর ফোর্সের আমি এখনই বললাম নিউটন, নিউটন পার স্কয়ার মিটার। একে আমরা পাস্কেল নামে জানি। কথা বুঝতে পারলে? কি নামে জানি বলো? বুঝতে পারলে? এবার আরো একটা কথা বলবো তোমাদের, মন দিয়ে শুনবে। আমি এখনই তো বললাম এখান থেকেও আমি একক বের করতে পারি, বললাম না? বলো বলেছি তো। তাহলে কি লিখবো বলো? স্যার এম আছে, কেজি লিখবো, ভেরি গুড। তারপর বলো এল আছে, মিটার মাইনাস কত বলো? ওয়ান। টি আছে, সেকেন্ড মাইনাস, এটাও কিন্তু একটা একক। বুঝতে পারছো? দেখো পরীক্ষায় এখন আর আগের মতো না। আগে কি হতো? মানুষ ম্যাগাজিন পড়ে চাকরি পেয়ে যেত। বুঝতে পারছো? মুখস্থ করে নিত, বলের একক নিউটন, প্রেশারের একক পাস্কেল, পাস্কেল হয়ে গেল। এখন এরকম হয় না, এরা অপশনেই দেয় না এদেরকে। বুঝতে পারছো? সেই জন্য একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো পুরোটা? কোনো অসুবিধা? এবার চলে আসি। এবার আমাদের দেখো যে উত্তর আছে সেই কিন্তু পড়ে থাকলো এখনো, তাই না? চলো এবার আমরা তাকে জানি একটু। হ্যাঁ, কি আছে তো বলো? সে ডেনসিটি। একটু ডেনসিটি সম্বন্ধে জানি তো আমরা।
দেখো ডেনসিটি সম্বন্ধে জানবো। ঘনত্ব, ঘনত্ব মানে মনে রাখবে ওপরে হয় ভর, ভর আর নিচে কি হয় বলো তো আয়তন, ঠিক? ভর বাই আয়তন। আচ্ছা, তাহলে ভর বাই আয়তন হলে এবার আমাকে বলো তো স্যার, আগে ইউনিট বলবে আমাকে, হ্যাঁ? ভরের জন্য আমরা কি লিখব? কেজি। আয়তনের একক কি হবে বলো? মিটার কিউব। এবার মাত্রা লিখো, কি হবে বলো? কেজির জন্য কি লিখি বলো? এম। আয়তনের জন্য কি নেব? এল। কটা? 3টা। তাহলে মাত্রা কি হবে? এম এল। স্যার এই 3টা উপরে উঠবে -3, তাহলে উত্তর হবে কত বলো? দেখো দেখো, এটাই ছিল না বলে এম এল -3, উত্তর কি হবে? অপশন নাম্বার 2 হবে রাইট আনসার, ঘনত্ব। পারলে বুঝতে পেরেছো? পেরেছো তো? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। তারপর দেখো এক্সট্রা প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা কিন্তু পড়ে নেবে। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, পড়ো। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ইজ মোস্ট সুইটেবল ফর মেকিং ফিলামেন্ট ইন ইলেকট্রিক বাল্ব? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরির জন্য নিচের কোন উপাদানটি সব থেকে উপযুক্ত? কি হবে বলো? অপশন এতে কপার আছে, হবে না। অপশন 2 কি আছে বলো? আয়রন। ওকে, তোমরা উত্তর কি দিচ্ছ? স্যার ব্ল্যাক কালার ইউজ করুন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ব্ল্যাক কালার ইউজ করবো। ঠিক আছে, সবাই D4 বলছো, ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেখো কোয়েশ্চেনটা কি আছে? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করার জন্য নিচের কোন উপাদানটি সব থেকে উপযুক্ত? দেখো প্রথম কথা, কপার হবে না, কপারকে আমরা তার হিসেবে ইউজ করি, তাই না? কি হিসেবে ইউজ করি? তার হিসেবে। আচ্ছা, আয়রন হবে না স্যার। আয়রন হবে? স্যার আয়রন মোর্চা ধরে যায়, আর এর গলনাঙ্ক অত বেশি নয়, কম আছে। অ্যালুমিনিয়াম স্যার হবে না, উত্তর হবে কি বলতো? টাংস্টেন। কি হবে? টাংস্টেন। চলে আসি আমরা টাংস্টেনকে, একটু টাংস্টেন নিয়ে পড়বো, মন দিয়ে শুনবে। এর সিম্বল যদি বলো, সিম্বল হয় ডাব্লু। কি হয়? কি বললাম? ডাব্লু। একটু মন দিয়ে শুনবে। ধরো এটা একটা বাল্ব, এটা কি সেই আগেকার দিনের বাল্ব এগুলো, হ্যাঁ? বাল্বটা যদি একটু ডিজিটাল টাইপের হয়ে গেছে, হ্যাঁ, দেখবে এরকম টাইপের কি থাকতো? ফিলামেন্ট থাকতো না? থাকতো কি থাকতো না? থাকতো। একটু ভালো করে যদি খেয়াল করো তোমরা, একটু ভালো করে দেখো তো, এটা দেখতে অনেকটা কার মতো? এরকম যদি আমি আঁকি, ডাবলুর মতো হয় না? হয় কি হয় না? বুঝতে পারলে না? তাহলে মনে রাখবে এই যে ফিলামেন্ট, এই যে এরকম টাইপের যদি ফিলামেন্ট হয়, কার মতো দেখতে? মনে রাখবে এই যে টাংস্টেন, টাংস্টেনের সিম্বল কি? ডাব্লু। কি বললাম? টাংস্টেনের সিম্বল কি? আচ্ছা, এর অ্যাটমিক নাম্বার মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, 74। কত বললাম? 74। মনে থাকবে তো? এবার এ একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসে, নাম হচ্ছে উল ফার্ম। কি বললাম? উল ফার্ম। এই উল ফার্ম থেকে এসে বলে এর সংকেত ডাব্লু। বুঝতে পারছো তো কি বললাম বলো তো? দেখো উল ফার্ম আছে না, প্রথম লেটার কি, এর জন্য এর সিম্বল কি? ডাব্লু। বুঝাতে পারলাম? এবার কথা হলো স্যার একেই কেন ব্যবহার করা হচ্ছে, টাংস্টেনকে কেন করা হচ্ছে, বাকিগুলো কেন বাদ? মন দিয়ে শুনবে, বাকিগুলো বাদ হওয়ার প্রধান কারণ হলো এর গলনাঙ্ক, এর উচ্চ গলনাঙ্ক হয়। কি হয় বললাম বলো? প্রায় প্রায় যদি বলি আমি 3422 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে এতটা টেম্পারেচার তুমি যদি দাও তাহলেও কি হবে বলো তো? ও গলবে। আমি কথাটা বোঝাতে পারলাম? নর্মালি ভাবো না, 100 ডিগ্রি সেলসিয়াসের গরম জলে যদি হাত দাও কেমন লাগে? তাহলে একবার তুমি ভেবে নাও না, কত আছে? 3422 ডিগ্রি সেলসিয়াস। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে তাহলে টাংস্টেনের যদি বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য কি হবে? মনে রাখবে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ যুক্ত। উচ্চ রোধ যুক্ত হয়। কি বললাম? উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ যুক্ত হয়। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, আমরা কপার একটু আগেই পড়লাম, কপার আমাদের বাড়িতে তার তার হিসেবে ইউজ করি, তাই না? যার অ্যাটমিক নাম্বার 29। আয়রন পড়লাম আমরা, তাই না? 26 অ্যাটমিক নাম্বার, তাই তো? আচ্ছা, মোর্চা ধরে অ্যালুমিনিয়াম পড়লাম আমরা, বক্সাইট যার হচ্ছে আকরিক, তাই না? তা এটাও তার হিসেবে ইউজ করা হয়। ওকে, আর টাংস্টেন আমরা পড়ে নিলাম, কোথায় তাহলে ইউজ করা হয় বলো? বাল্বে। একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, এই বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে?
কি থাকে? নাইট্রোজেন আর্গন দুটোই ঠিক হবে। হ্যাঁ, বুঝতে পারলে তো? এবার কথা হলো, এই যে আর্গন আছে না, আর্গন কখন ইউজ করা হয়? পরীক্ষায় যদি কোয়েশ্চেন এইভাবে দেয় যে কোন নিষ্ক্রিয় গ্যাস ইউজ করা হয়? আর্গন। বুঝতে পারছো? দুটো অপশন একসঙ্গে থাকে না, ওরা বলেই দেবে কোনটা নিষ্ক্রিয় বা কোনটা বা নিষ্ক্রিয় ছাড়া। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে, তোমরা পড়ে নেবে, দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে। কার কত দেখো, গলনাঙ্ক দেখো, কপারের কত, আয়রনের কত, দেখো আয়রনের ল্যাটিন নেম কি? ফেরাম। এর থেকে কি এসছে? এফি। বোঝা গেল? চলো আরো দেখো, তারপরে দেখো কি আছে, দেখো অ্যালুমিনিয়ামের কত আছে? 600। এই দেখো টাংস্টেনের কত? 3422। যার অ্যাটমিক নাম্বার কত? 70। এ কি হবে? উচ্চ কি হয়? রোধযুক্ত। উচ্চ কি হয়? গলনাঙ্ক যুক্ত। মনে থাকবে বলো? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা পড়ে নেবে। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, পড়ো তো। কি বলেছে দেখো, হোয়াই ইজ এ ভোল্টমিটার কানেক্টেড ইন প্যারালাল ইন এ সার্কিট? তাই না? ভোল্টমিটারকে কেন প্যারালাল সার্কিটে মানে কানেক্ট করা হয়? তাই না? মন দিয়ে শুনবে, প্রত্যেকটা অপশনকে যদি ভালো মতো পড়ো, কি মনে হচ্ছে তোমাদের? দেখো, মন দিয়ে শুনবে, এদিকে তাকাও। ভোল্ট মিটার, ঠিক? ভোল্ট মিটার, প্রথম কথা কি মাপা হয়? বিভব পার্থক্য। কি মাপা হয়? বিভব পার্থক্য। হলো? কি মাপা হয় বললাম? বিভব পার্থক্য। এবার এই যে বিভব পার্থক্য মাপা হয়, এবার কানেক্ট কিভাবে করা হয় দেখবে। একে কানেক্ট করা হয়, মনে রাখবে, প্যারালাল। কিভাবে কানেক্ট করা হয়? প্যারালাল। বলো, বুঝতে পারলে? এবার এবার কথা হলে প্যারালাল কেন করা হয়? প্রথম পয়েন্ট কিন্তু এটা, যাতে যাতে করে মনে রাখবে ভোল্টেজ সেম থাকে। কি বললাম? ভোল্টেজ সেম থাকে। আমার কথা বুঝতে পারলে? কি বললাম বলো তো? কেন প্যারালাল ইউজ করা হয়? যাতে ভোল্টেজ সেম থাকে। এবং আরো একটা পয়েন্ট মনে রাখবে, এই যে ভোল্ট মিটার, আদর্শ ভোল্ট মিটারের কথা যদি বলো, কি বললাম বলো? আদর্শ। আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হয়? রোধ মনে রাখবে ইনফিনিটি হয়। কি হয়? ইনফিনিটি। কেন স্যার? কারণ হলো ওর মধ্যে কারেন্ট যাতে প্রবাহিত না হতে পারে। বুঝতে পারছো? ওর রোধ ইনফিনিটি কেন করে? যাতে ওর মধ্যে কারেন্ট প্রবাহিত হতে না পারে। আমার কথাগুলো বুঝতে পারলে? পয়েন্টগুলো মাথায় থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে বিভব পার্থক্য যদি বলি আমরা, ভি সমান সমান হয় ডাব্লু বাই কি বলতো? কিউ। মনে রাখবে স্যার, তাহলে ডাব্লু, ডাব্লু মানে তো ওয়ার্ক হয়। ওয়ার্কের একক এক্ষুনি আমি তোমাদের বললাম, বলো কি হবে? জুল। আর কিউ মানে হচ্ছে চার্জ। চার্জের একক কি হয়? কুলম। আর একে আমরা, এই একককে আমরা শর্টে আমরা ভোল্ট নামে জানি। কি নামে জানি? তাহলে বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। ভোল্ট অপশনে দেওয়া নেই, কি থাকবে বলো? জুল পার কুলম। আমি বোঝাতে পারছি? কুলম, জুল পার কুলম। ওকে, এবার এতটুকুটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা বলো দেখি উত্তর কি হবে? কি হবে বলো? অপশনে টু মেজার ডিফারেন্স ইন পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, তাই না? বিভব পার্থক্য পরিমাপ করতে অপশন নাম্বার এই তো ঠিক লাগছে বলো, তাই না? বাকিটা দেখো, এর মধ্যে সর্বাধিক প্রবাহ না, মোট রোধ পরিমাপ করতে একদম নয়, ভোল্টেজ কমাতে না। তাহলে উত্তর, হ্যাঁ, উত্তর কি হবে বলো? অপশন নাম্বার এ হবে রাইট আনসার। আমি বোঝাতে পারলাম? এবার তোমাদের কয়েকটা পয়েন্ট বলবো, একটু মন দিয়ে শুনবে। আমি এখন পড়ালাম কি? ভোল্ট মিটার। এবার আমি বলছি অ্যামিটারের কথা। অ্যামিটার দিয়ে কি মাপা হয়? কারেন্ট মাপা হয়। এবার মন দিয়ে শুনবে, ভোল্ট মিটার কানেক্ট করা হয় প্যারালাল, আর অ্যামিটার কানেক্ট করা হয় সিরিজে, শ্রেণী সমবায়। কোন সমবায়? শ্রেণী সমবায়। এবার আরেকটা জিনিস মনে রাখবে, একটা আদর্শ অ্যামিটারের রোধ কি হয়? শূন্য। কি হয়? শূন্য। কেন? কারণ ওর মধ্যে দিয়ে যাতে কারেন্ট ভালো প্রবাহিত হতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবে শুধু, এই যে আই সমান সমান যদি আমরা বলি, হ্যাঁ, কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। আই সমান সমান মনে রাখবে কিউ বাই টি হয়। কি বললাম? কিউ বাই টি হয়। কিউ হচ্ছে কি বলতো? একটু আগেই তো বললাম, দেখো কিউ এই যে চার্জ, মানে একক কি হবে? কুলম। আর টাইম কি? সময়। সময়ের একক কি হয়? তাহলে
কারেন্ট বা প্রবাহ মাত্রার একক কি হবে? কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা শর্টে অ্যাম্পিয়ার নামে জানি। কি নামে জানি বলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। দেখো প্রত্যেকটা পয়েন্ট যদি বলো, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা পড়ে নেবে। দেখো যে ভোল্ট মিটার কি, পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়, কিভাবে কানেক্ট করা হয়, কেন? কারণ ভোল্ট মিটার সর্বদা সমান্তরালে যুক্ত রাখা হচ্ছে। দেখো আদর্শ ভোল্ট মিটার রোধ কেমন হওয়া উচিত, কেন? এতে সার্কিট থেকে নিজে কোনো কারেন্ট টেনে নেয় না, ফলে সঠিক ভোল্টেজ পরিমাপ করা সম্ভব হয়। আর অ্যামিটার কিভাবে কানেক্ট করা হয় বলো? শ্রেণী সমবায়। বুঝতে পেরেছো না পারোনি বলো? পেরেছো? কোনো অসুবিধা কারোর? আচ্ছা, নেক্সট দেখো, দেখো তো কোয়েশ্চেনটা কি বলেছে। হুইচ কম্পোনেন্ট ইজ কমনলি ইউজড ইন এ সার্কিট টু ভ্যারি দ্য রেজিস্ট্যান্স? রোধ পরিবর্তন করার জন্য বর্তনীতে সাধারণত কোন উপাদানটি ব্যবহৃত হয়? তাই না? কি হবে বলো দেখি তোমরা? দেখো মন দিয়ে শুনবে, অপশন নাম্বার এ বা এক কি আছে? ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি করে? মন দিয়ে শুনবে, ও হয় ভোল্টেজকে বাড়াবে, নয়তো ভোল্টেজকে কি করবে? কমাবে। বুঝতে পারছো? তাহলে ভোল্টেজ আপ ডাউন করা কার কাজ? এবার ডায়োডের কাজ যদি বলো, ডায়োড কি বলো তো? একমুখী কারক হিসেবে কাজ করে, রেকটিফায়ার হিসেবে কাজ করে। মানে মেনলি যদি বলো, এসি কারেন্টকে ডিসি কারেন্ট বানাতে কাজ করে। কি বললাম বলো তো? এসিকে কি বানায় বলা? ডিসি কারেন্ট। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, রেকটিফায়ার হিসেবে কাজ করে। কে করে বলা? ডায়োড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তো আমাদের এটা বলেনি কোয়েশ্চেনে, কি বলেছে? আমাদের রোধের পরিবর্তন বলেছে, অপশন এ হচ্ছে না, বি দুইও হচ্ছে না, তাই না? দেখো রিওস্ট্যাট, আরেকটা চলে আসো ভোল্ট মিটার, একটু আগেই পড়লাম, বিভব পার্থক্য তো বলেনি, পড়ে থাকছে অপশন নাম্বার থ্রি। থ্রি হবে রাইট আনসার। আমি বোঝাতে পারলাম? দেখো উত্তরটা বুঝতে পারলে তো কি করে করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কোনটা হবে? রিওস্ট্যাট। চলো একটু আমি তোমাদের পয়েন্টগুলো একটু বলছি, একটু মন দিয়ে শুনবে। দেখো প্রথম যদি রিওস্ট্যাটের কথা বলি, রিওস্ট্যাট কি আছে দেখো? পরিবর্তনশীল রোধক, মান কমিয়ে বাড়িয়ে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। রোধকে বাড়ানো কমানো করতে পারে। এবার জানো রোধ বেড়ে যাওয়া মানে কি? কারেন্ট কমা। রোধ কমে যাওয়া মানে কি? কারেন্ট বেড়ে যাওয়া। আচ্ছা, কি বলেছে দেখো? সার্কিটের রোধ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় রিওস্ট্যাট, তাই তো? ডায়োড কি বললাম একটু আগে? দেখো একমুখী, একদিকে তড়িৎ প্রবাহ করে, তাই না? রেকটিফায়ার হিসেবে কাজ করে, এবং এসিকে কারেন্টকে কিসে, কোন কারেন্টে বানায়? ডিসি। মনে রাখবে ডিসি কারেন্টকে এসি কারেন্ট বানায় কে বলতো? ইনভার্টার। কে বানায়? ইনভার্টার। মনে রাখবে কিন্তু। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। দেখো কি বলেছে স্যার? ট্রান্সফরমার দেখো, এসি ভোল্টেজ নিয়ন্ত্রণ করে, এসি। হ্যাঁ, আর স্টেপ আপ দেখো ভোল্টেজ বাড়াচ্ছে, আর স্টেপ ডাউন কি করছে? কমাচ্ছে। একটা জিনিস মনে রাখবে, ট্রান্সফরমার ভোল্টেজ কি করছে? বাড়াচ্ছে। যেটাই ভোল্টেজ বাড়ায় সেখানে কারেন্ট কম প্রবাহিত হয়, মনে রেখো কিন্তু। আর যেখানে ভোল্টেজ কমাচ্ছে সেখানে কারেন্ট বেশি প্রবাহিত হচ্ছে, মনে রেখো কিন্তু, উল্টো কিন্তু। হ্যাঁ, আচ্ছা নেক্সট ভোল্ট মিটার। আমি ভোল্ট মিটার একটু আগেই পড়ালাম। দেখো কি মাপা হয়? বিভব প্রভেদ। সার্কিটে কিভাবে কানেক্ট করা হয়? সমান্তরালে কানেক্ট করা হয়। একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, সবার জন্য। আমি এক্ষুনি বললাম, আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? আর আরেকটা বলো, আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? 0। ঠিক বলেছো। নেক্সট চলে আসি আমরা। তারপর দেখো কি হবে বলো, কোয়েশ্চেনটা পড়ো। দেখো কোয়েশ্চেনে বলেছে 10 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল, এর ওপর প্রযুক্ত মোট কার্যকর বল কত? কত হবে বলো? 50 নিউটন, তাই তো? তোমাদের সবার কি তাই বেরিয়েছে? দেখো আচ্ছা, মন দিয়ে শুনবে, আমি একটা কথা বলবো তোমাদের, এদিকে তাকাও। আমাদের কি বের করতে বলেছো বলো তো? বল। কি বের করতে বলেছে? বল মানে কি হয় বলো? এফ মানে কি? স্যার এফ মানে এম এ, তাই না? এম এ। এম দেওয়া আছে কোয়েশ্চেনে? ইয়েস স্যার। কত দেওয়া আছে বলো? স্যার 10 কি কেজি। খুব ভালো কথা। স্যার ত্বরণ, ত্বরণ দেওয়া আছে স্যার? স্যার না, না স্যার, একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। একটা কথা মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, যে স্যার ত্বরণ কখন হয়? ত্বরণ তখনই হয় যখন বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন নয় শুধু, বেগের বৃদ্ধি হয়, তখন আমরা ত্বরণ হয়। এখানে দেখো বলে দিয়েছে কোয়েশ্চেনে, সমবেগে গতিশীল। কিভাবে গতিশীল?
তাহলে যদি সমবেগে গতিশীল হয় তাহলে বলো তো কখনো ত্বরণ হতে পারে? আমার কথাটা বুঝবে কিন্তু, আমি কি বললাম কথাটা, ত্বরণ হতে গেলে সময়ের সাথে বেগ বাড়তে বাড়তে হয়, বৃদ্ধি পেতে হয়, কিন্তু এখানে বেড়েছে, কি বলেছে বলো, সমবেগ। তাহলে যেখানে সমবেগ আছে তোমার বেগ তো বাড়া পাচ্ছই না, তার মানে ত্বরণ জিরো। বুঝতে পারলে কিনা? তাহলে ত্বরণ যদি জিরো হয়, তুমি যদি এখানে জিরো দাও, জিরো দিয়ে কোনো নাম্বারকে গুণ করে কি পাবা? ডেফিনেটলি জিরো পাবা। মানে উত্তর হবে কোনটা বলো? অপশন নাম্বার 1, বাকিগুলো কাটা। আমি বোঝাতে পারলাম? পেরেছি? তাহলে তোমরা প্রথমে কিন্তু ভুল উত্তর দিয়ে দিয়েছিল। ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট চলে আসি। দেখো তারপর দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে আমি বলে দিয়েছি, কখন জিরো হয়, কি হবে, নিউটনের প্রথম সূত্র অনুযায়ী সমবেগ কি জিনিস, আমি যা যা বললাম প্রত্যেকটা পয়েন্ট নোট করা আছে। হ্যাঁ, তোমরা পড়ে নেবে কিন্তু সবাই। দেখো কি বলেছে, দেখো এ গ্যাস স্টোভ ফ্লেম বার্নস ব্লু বিকজ অফ, বা একটা গ্যাস স্টোভের শিখা নীল রঙের হয় কারণ কি বলো? কি হবে বলছো? আচ্ছা দেখবে অপশনগুলো কি আছে। প্রথম অপশন দিয়েছে দেখো কি, বিপজ্জনক দহন। অপশন বি, বাতাসে হাইড্রোজেনের উপস্থিতি উপস্থিতি। 3 নাম্বার বলেছে জ্বালানির সম্পূর্ণ দহন। 4 নাম্বার বলেছে দেখো অপর্যাপ্ত অক্সিজেন। তাই না? মন দিয়ে শুনবে। কি হয়, আমি তোমাদের একটা ছবি দেখাবো, ছবিটা দেখো আগে, তারপর আমি উত্তরে আসবো। দেখো, দেখতে পাচ্ছ স্যার আগুনের কালার, তাই না? আগুনের কালার এখানে দুই রকম দেখতে পাচ্ছি, একদিকে কি আছে বলো, আরেক দিকে কি আছে, তাই না? তো মনে রাখবে কোনো জ্বালানি যদি খুব ভালো মতো দহন হয়, খুব ভালো মতো দহন হয়, তাহলে সেই কালার কি হয় বলো? নীল। আর যদি ভালো মতো দহন না হয়, যদি ইনকমপ্লিট হয়, সেক্ষেত্রে কি হবে? লাল হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? তার মানে স্যার ব্যাপারটা কি, ব্যাপারটা হলো গ্যাস পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি পুরোপুরি জ্বলে যায়, তাহলে কোনো রকম কালি বা অপচয় তৈরি হয় না, মানে শিখার রং কি হবে? নীল। বলো বুঝতে পারছো? আচ্ছা, নীল শিখা সব থেকে বেশি তাপ উৎপন্ন করে, মনে রাখবে কিন্তু। তোমার বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার নীল আগুন দিচ্ছে না, তার মানে ভাববা তোমার তাড়াতাড়ি রান্না হচ্ছে। লাল দিচ্ছে মানে ভাববা ঠিক মতো আগুন মানে ততটা তাপ পাচ্ছে না যতটা নীলে পাচ্ছে। আমি বোঝাতে পারলাম? দেখো এবার, অক্সিজেনের অপর্যাপ্ত যদি না থাকে তাহলে জ্বালানি পুরোপুরি জ্বলে না, মানে কার্বন কণা বাতাসে ভাসতে থাকে এবং হলুদ বা লালচে শিখা তৈরি হয়। আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? পেরেছো? তাহলে বলো উত্তর কোনটা হবে? উত্তর হবে দেখো কি, অপশন নাম্বার কি বলেছে, একটি গ্যাস স্টোভের শিখা নীল রঙের হয়। কেন? কারণ কমপ্লিট কম্বাসন হচ্ছে, একদম সম্পূর্ণ দহন হচ্ছে একদম। অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো নেক্সট কোয়েশ্চেন, বলো বলো কি হবে? কোন বলটি কোনো ভৌত স্পর্শ ছাড়াই কাজ করে এবং বল বিজ্ঞানে মহাজাগতিক বস্তুর গতি নিয়ন্ত্রণ করে? মহাকর্ষ বল বলছো তাই তো? ওকে, চলো দেখি। প্রথম কথা টেনশন, আমি একটু আগে বললাম টেনশন, টান। স্যার টান হতে গেলে তো স্যার, হ্যাঁ, মানে বস্তুর সাথে কি থাকবে? দড়ি থাকবে, টান থাকবে, স্পর্শ থাকবে। বলো হ্যাঁ কি না? কোয়েশ্চেনে বলেছে কি বলো? বলেছে স্পর্শ ছাড়া বলেছে, তাই না? ছাড়াই বলেছে। তাহলে স্যার এ তো উত্তর হতে পারে না। বুঝবে কিন্তু, ফ্রিকশন। দেখো ফ্রিকশন কি জিনিস, তুমি যদি কোনো একটা সারফেসের মধ্যে এই যে বস্তুটাকে ঠেলো ও ঘষা, একটা সারফেসে একটা রাফ, কি হবে বলো? ঘষা খেতে খেতে যাবে না? যাবে কি যাবে না? কেন? ঘর্ষণ, ফ্রিকশন। তাহলে ফ্রিকশনেও কি হয় বলো? কি হয়? মানে কন্ট্রাক্ট হয়, টাচ হয়, এটাও হবে না। চলে আসো 4 নাম্বারটা আগে পড়ো, স্প্রিং বল। স্যার স্প্রিং বলের ক্ষেত্রেও কি হতো? আমরা আমরা সংকুচিত বা প্রসারিত করলে কি হতো? আমাদের টাচ তো করতে হবে স্যার। বলো বুঝতে পারছো? স্পর্শ লাগবে। স্যার এটাও হবে না। পড়ে থাকলো কি? অপশন নাম্বার 3, নো ডাউট আমাদের উত্তর হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। কি উত্তর হবে? আচ্ছা একটু তাহলে আমরা দেখি তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি জিনিস। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস মন দিয়ে শুনবে। দেখো ধরো এটা একটা বস্তু হলো,
এখানে আরেকটা বস্তু আছে, মাঝখানে এদের দূরত্ব। হুম, এই বস্তুর ভর ধরো m1, এর ভর ধরলাম আমি m2, বুঝবে কিন্তু। তাহলে এর মধ্যে কি টাচ আছে বলো? একদম টাচ নেই। কিন্তু এই দুটো বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। কি করে? এই আকর্ষণ বল বস্তু দুটোর গুণফলের সাথে সমানুপাতিক হয়। আমার কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে মহাকর্ষের প্রথম সূত্র। বোঝা গেল? চলে আসে আমি দ্বিতীয় সূত্রে। দেখো, এই আকর্ষণ বল কি হয় বলতো? ব্যস্তানুপাতিক হয়। কার? এর দূরত্বের। আমি দূরত্ব যদি ডি ধরি তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আমার কথা বুঝতে পেরেছো? আমি দুটোকে একসঙ্গে যদি কম্পাইল করি কি পাবো বলতো? এফ সমানুপাতি দেখো m1 m2 বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার। আমার কথা বুঝতে পারলে? পারলে? একে আমি যদি উঠিয়ে দিই তাহলে এফ সমান সমান কি পাবো বলতো? জি, ক্যাপিটাল জি, m1 m2 বাই ডি এর স্কোয়ার। বলো, বুঝতে পেরেছো? পেরেছো? এটা কি বলতো? আমাদের মহাকর্ষ সূত্র। কি এটা? স্যার কোথায় হয় এটা মহাকর্ষ সূত্র? ব্যাপারটা দেখো, হয় সব জায়গায়, কিন্তু আমরা ফিল করতে পারি না। মেন হচ্ছে ইউনিভার্স, সূর্য, পৃথিবী, এবার হল চাঁদ, পৃথিবী। দেখো, এই পৃথিবীর সাথে কি চাঁদ দড়িতে বাধা আছে বলো তো? যেতে দিচ্ছে না, বলছে যেতে দেবো না তোকে। এরকম নিশ্চয়ই ব্যাপার নেই, তাই না? কি আছে? ওদের একটা আকর্ষণ বল দ্বারা কি করে রেখেছে বলো? আটকে রেখেছে। তাহলে বলো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি টাচ করেছে? চাঁদকে টাচ করে টেনে রেখেছে? একদম না। তাহলে উত্তর হবে কি বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি বোঝাতে পারলাম? পারলাম। এবার এবার এখান থেকে আমি দুটো কোয়েশ্চেন করব তোমাদের। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে যে ক্যাপিটাল জি, মন দিয়ে শুনবে, ক্যাপিটাল জি, হ্যাঁ, এই ক্যাপিটাল জি ভ্যালু আছে একটা। হুম, এই জি এর একটা ভ্যালু আছে। কত? 6.67 ইন্টু 10⁻⁻11 হলো, তাই না? তাই তো? স্যার ইউনিট কি হবে? ইউনিটের কথা যদি বলি, একটু এদিকে তাকাও। একটু আগে তোমাদের পড়ালাম এফ সমান সমান জি m1 m2 বাই কি পড়ালাম বলো? ডি স্কোয়ার। আমার কাকে প্রয়োজন? জি কে। জি সমান সমান কি হবে তাহলে? এফ ডি স্কোয়ার বাই m1 m2। বলো হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে বলে দাও জি এর একক কি হবে? এফ মানে কি? নিউটন। ডি মানে কি? ডিস্টেন্স তো, মিটার কি হবে? স্কোয়ার। m1 m2 মানে কি? ভর। ভরের একক কি হয়? কেজি। কটা কেজি হবে? তখন কেজি -2। বলো, বুঝতে পারলে? পারলে? এই মানটা কে দিয়েছিল বলতে পারবে? হেনরি কেভেন্ডিশ। হেনরি কেভেন্ডিশ। বুঝতে পারছো? হ্যাঁ, ভোলা যাবে না। চলো নেক্সট। তারপর দেখো, এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট লিখে দিয়েছি, কোনটা কন্ট্রাক্ট ফোর্স, কোনটা নন কন্ট্রাক্ট ফোর্স, তোমরা পড়ে নেবে। চলে আসি, দেখো নেক্সট কোয়েশ্চেন। বলো তো কি হবে? নিচের কোনটি একটি উষ্ণতা মাত্রিক ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টি নয়? ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ থার্মোমেট্রিক প্রপার্টি? দেখো, অপশন এতে আছে লেন্থ অফ এ মেটাল রড। মন দিয়ে শুনবে। আচ্ছা, একটা কথা বলো তো, মেটাল রডকে, একটা মেটালের রড, মেটালের, কিন্তু তুমি যদি উষ্ণতা বাড়াও, বাড়বে না লেন্থে? এখানে বলেছে নয়, বলেছে নট বলেছে, তার মানে স্যার এ তো উত্তর হতে পারে না। অপশন নাম্বার 2, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রোধ। তোমরা জানো আশা করি যে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। উষ্ণতা বাড়লে মানে রোধ বাড়ছে, মানে উষ্ণতা কি হচ্ছে? বাড়ছে, মানে সমানুপাতিক না? উষ্ণতা বাড়লে রোধ কি হয়? স্যার এখানে তো নট বলেছে, উত্তর হতে পারে না। দেখো, থার্মোমেট্রিক প্রপার্টি বলেছে। হ্যাঁ, আচ্ছা, প্রেশার অফ এ গ্যাস, মন দিয়ে শুনবে। যদি আয়তন স্থির থাকে, মন দিয়ে শোনো, যদি আয়তন স্থির থাকে তাহলে কি হবে বলো তো? তুমি যদি উষ্ণতা বাড়াও তাহলে প্রেশারও কি হবে? বাড়বে। তাহলে স্যার এর উপরও প্রভাব পড়ছে, নট হবে না? নট হবে না, তাহলে উত্তর পড়ে থাকছে কি বলো? কালার অফ আ সাবস্টেন্স। মানেটা কি বলতো? আমরা উষ্ণতা বাড়ালে কেমন কালার হবে, আর একটু বাড়লে কেমন কালার হবে, এটা কখনো আমাদের থার্মোমেট্রিক এই যে প্রপার্টির মধ্যে পড়ে না। ব্যাপারটা বুঝবে ভালো মতো। হ্যাঁ, দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলে দিয়েছি। দেখো, থার্মোমেট্রিক প্রপার্টির মধ্যে কি কি বলা আছে, দেখো কি কি পরিমাপযোগ্য। লেন্থের কথা বলে দেখো, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য কি হয়? বাড়ে। তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ কি হয়? বাড়ে, তাই না? চলে আসি দেখো আমরা তারপরে,
কি বলেছে দেখো, স্থির আয়তনে তাপমাত্রা বাড়লে চাপ কি হয়, বাড়ে। নেক্সট চলে আসো, সাধারণ তাপমাত্রা পরিবর্তনে রঙের কোনো সুষম পরিবর্তন হয় না, বা রঙের পরিবর্তন পরিমাপযোগ্য নয়। বুঝতে পারছো, আমরা রঙের পরিবর্তনকে কি করে মাপবো? তাহলে উত্তর কি হবে বলো, অপশন নাম্বার ডি বা 4 যে ছিল। বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন, বলো তো কি হবে এটা। দেখো কোয়েশ্চেন বলেছে নিচের কোন আধুনিক পদার্থবিজ্ঞানী, দেখো আধুনিক কিন্তু, নিউটনের বলবিদ্যার মৌলিক ভিত্তিকে গভীরভাবে বিশ্লেষণ ও সমালোচনা করেছিলেন। ঠিক, কি হবে বলো? অপশন এ বলেছে গ্যালিলিও। আমি একটা কথা শুধু বলে দিই, গ্যালিলিও হচ্ছে নিউটনেরও আগের। বুঝতে পারছো? তাহলে প্রথম কথা, এ হচ্ছে নিউটনেরও আগের, হ্যাঁ। আর বলেছে এখানে আধুনিক একজন পদার্থবিজ্ঞানী যিনি নিউটনের বলবিদ্যার কি দিয়েছে, মৌলিক ভিত্তিকে গভীরভাবে বিশ্লেষণ বা সমালোচনা করেছিল। তাহলে নর্মালি ভাবো, গ্যালিলিও যেহেতু আগে বললাম, স্যার ও তো হবে না, মানে গ্যালিলিওর পরে কে এসছে, নিউটন। নিউটন কোনো থিওরি দিয়েছে, সেই থিওরি নিয়ে সমালোচনা হয়েছে। কথা বুঝতে পারছো? পারছো কি পারছো না? কে হতে পারে? আইনস্টাইন হবে না, ঠিক আছে। ম্যাক্সওয়েল হবে না, এর তড়িৎ চুম্বকীয় তথ্যের ওপর দিয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন হবে না, উত্তর হবে অপশন নাম্বার 2। কি আছে দেখো, আর্নেস্ট ম্যাক। ঠিক আছে, নতুন নাম নয়, তোমরা নাম জানো, ঠিক আছে। ম্যাক নাম্বার পড়েছো তোমরা সাউন্ডে, পড়েছো না? হ্যাঁ, স্পিড অফ অবজেক্ট বাই স্পিড অফ সাউন্ড, এই সেই ম্যাক, এই সেই ম্যাক। বুঝতে পারছো? এই ম্যাক। তো ব্যাপারটা কি বলো তো, একটু মন দিয়ে শুনবে। দেখো দেখো, আমি যদি তোমাদের এখানে বলি যে এই যে প্রিন্সিপাল অফ ইনার্শিয়া, দেখো প্রিন্সিপাল অফ ইনার্শিয়ার প্রাথমিক ধারণা, জারডের প্রাথমিক ধারণা কে দিয়েছিল বলো তো? গ্যালিলিও। যদি আমরা পড়ি যে নিউটনের ফার্স্ট লয়ে আমরা কার ধারণা পাই, জারডের ধারণা পাই, কিন্তু এর মৌলিক কনসেপ্ট কে দিয়ে গেছিল? গ্যালিলিও। দেখো মুক্ত পতন, ল অফ ফলিং বডিজ প্রতিষ্ঠা করে গেছিলেন নিউটনের পূর্ববর্তী বিজ্ঞানী, তার গবেষণা নিউটনের বলবিদ্যার দেখো ভিত্তি তৈরি করেছিল। বুঝতে পারছো? হ্যাঁ। নেক্সট চলে আসে দেখো, এই যে দেখো আর্নেস্ট ম্যাক। এবার নিউটনের বলবিদ্যার যে মৌলিক ভিত্তি গভীরভাবে বিশ্লেষণ এবং সমালোচনা করেছিলেন, যে অ্যাবসলিউট স্পেস অ্যান্ড অ্যাবসলিউট টাইমের ধারণাকে কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, তো মনে রাখবে আরেকটা জিনিস ম্যাক প্রিন্সিপাল দিয়েছিল, এবং আরেকটা জিনিস তোমাদের বললাম একটু আগেই, ওই যে ম্যাক নাম্বার, তাই না? স্পিড অফ অবজেক্ট বাই স্পিড অফ সাউন্ড কে দিয়েছিলেন? ইনিই দিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো, তার ধারণা মানে কার? এই যে এর ধারণা পরবর্তীকালে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে প্রভাবিত করেছিল। বুঝতে পারছো? তার মানে ইনার গুরুত্ব কিন্তু অনেকটা। হ্যাঁ, আর ম্যাক্সওয়েল তো একটু আগেই বললাম, কি বললাম, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, ওকে। আর অ্যালবার্ট আইনস্টাইন দেখো কি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তাই না? জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং এর জন্য নোবেলও পেয়েছিলেন উনি। কত সাল? 1921 সাল। মনে রাখবে পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসেবে প্রচুর বার কোয়েশ্চেন দেয় কিন্তু। ঠিক, দেখো চলে আসো, দেখো একটা কোয়েশ্চেন আছে, এবং এই কোয়েশ্চেনটা অনেকটা বলতে পারো কম্পিউটার, অনেকটা বলতে পারো সায়েন্স, এরকম টাইপের একটা কম্বাইন হয়ে আছে। আচ্ছা দেখো কি বলেছে, হোয়াট আর দ্য ওয়েভলেন্থ অ্যান্ড টাইপ অফ দ্য লেজার ইউজড ইন আ স্ট্যান্ডার্ড সিডি রোম ড্রাইভ। ঠিক আছে, আচ্ছা তো ব্যাপারটা একটু শুনে নাও। হ্যাঁ, 4টা অপশনের মধ্যে একটা হবেই, তাই না? হবেই। হ্যাঁ, দেখো একটু কয়েকটা কথা বলি। দেখো সিডি রোমের যদি কথা বলি, হ্যাঁ একটা পয়েন্ট আগে মনে রাখবে, হ্যাঁ ওয়েভলেন্থ যত কম হবে স্টোরেজ ক্যাপাসিটি তত কি হবে বলো? বেশি হবে। যদি আমরা সিডির কথা বলি, কত আছে? 780 ন্যানোমিটার। ডিভিডি কত আছে বলো? 650। ব্লুরে কত বলো? 405। তার মানে স্যার যার যার বলো ওয়েভলেন্থ যত কম তার স্টোরেজ ক্যাপাসিটি বেশি, মানে সব থেকে বেশি কার? এর। তারপর কার বলো? এর। তারপর কার? এই যে সিডি। তাহলে সিডির কত? 780। মনে রাখবে সিডির কত বললাম? 780। অপশন নাম্বার কত উত্তর হবে বলো? কত নাম্বার? অপশন নাম্বার 2 হবে রাইট আনসার। বুঝতে পারলা? মনে থাকবে তো? মনে রাখো কিন্তু এটা এটা একটু আমাদের সায়েন্সের থেকে একটু আলাদা কোয়েশ্চেনে চলে এসছে একটু। দেখো তো নেক্সট কোয়েশ্চেন কি হবে। দেখো
কি বলেছে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ প্রেশার, ঠিক আছে, চাপের মানে মাত্রা কোনটা হবে, ডাইমেনশনাল ফর্মুলা কোনটা হবে। আমি একটু আগে তোমাদের পড়ালাম না, আমি পড়িয়েছি একটু আগে। প্রেশার, প্রেশার মানে কি বলো আগে, বলো, ফোর্স বাই এরিয়া। ফোর্সের মাত্রা কি হবে বলো, এম এল, বলো, টি মাইনাস টু। এরিয়া কি হবে বলো, এল এর স্কোয়ার, তাই না স্যার? একটা এখানকার এল, একটা এল কেটে গেলে একটা এল পরে থাকবে, তার মানে এম এলকে উপরে উঠালে -1, আর টি কি হবে বলো, বলো হ্যাঁ কি না, ঠিক তো? কত নম্বরে আছে, কত নাম্বার, অপশন নাম্বার 2। চলো এই প্রেশারের ইউনিটটা বলে দাও, বলে দাও। বলের একক কি হয়, ক্ষেত্রফলের একক কি হয়, একে আমরা কি নামে জানি, পাস্কেল। মনে থাকবে বলো, থাকবে কি থাকবে না, ক্লিয়ার তো? আচ্ছা, মাত্রা দেখে ভয় পাবে না, মাত্রা খুব সোজা জিনিস। নেক্সট কোয়েশ্চেন, বলো কি হবে, বলো কি হবে বলো। দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ রিফ্লেকশন, all the incident ray, the normal to the mirror at the point of incidence and the reflected ray. দেখো আমরা কি পড়েছিলাম, দেখো আমরা দুটো সূত্র পড়েছিলাম, তাই না? এক সূত্র কি ছিল, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, তাই না? আরেকটা কি ছিল বলো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সব সময় বা সর্বদা একই সমতলে থাকে, বলো হ্যাঁ কি না স্যার? এটাই পড়েছিলাম। আচ্ছা দেখো একটা ছবি দেখো, আগে ছবিটা দেখাই, মন দিয়ে শুনবে। এই ছবিটা আমাকে বলো তো, এই যে রশ্মিটা আসছে না, তার মানে এটা কি, আপতিত রশ্মি, বুঝবে কিন্তু। স্যার এখানে পড়লো, পরে কি হলো, প্রতিফলিত হলো, তার মানে কি, প্রতিফলিত রশ্মি। স্যার আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, দেখো অভিলম্ব, এটা সর্বদা কোন সমতলে থাকে বলো, একই সমতলে থাকে। বুঝতে পারছো, পারলে? এই একটা সূত্র, আরেকটা কি বললাম বলো, এই যে আপতন কোণ যাকে আমরা আই বলছি আর প্রতিফলন কোণ আর, এরা সবসময় কি হয়, সমান হয়। বলো বুঝতে পেরেছো, পারলে বুঝতে? তাহলে আমাদের ফার্স্ট ল কোনটা আছে বলো, আই সমান সমান আর সেকেন্ড ল কি বলো, ইনসিডেন্স রে নর্মাল আর রিফ্লেক্টেড রে কি একই প্লেনে বা সমতলে থাকে। বুঝতে পারছো, মন দিয়ে শুনবে। যত সব সিবিএসসি এনসিইআরটির বই আছে, ওরা কি বলতো, ওরা ফার্স্ট ল কাকে রেখেছে বলতো, এই যে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, ওকে, আর এটাকে পরেরটাকে সেকেন্ড ল রেখেছে। বুঝতে পারছো? কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের বই কি রেখেছে, উল্টোটা। বুঝতে পারছো তো? তোমরা এটা ফলো করো, এটা ফলো করো, হ্যাঁ, কারণ আমরা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা পরীক্ষা দেবে তখন কিন্তু এরা এটাকেই ধরবে। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট চলে আসি, বলো কি হবে, বলো। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে স্মরণীয় সিভি রমন ভারতের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠা গড়ে তুলেছিলেন। তার প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক জার্নাল কোনটি, বলো কি হবে, কোনটা? 4 নাম্বার মনে হচ্ছে তোমাদের, তাই তো? ওকে, তাই না? আচ্ছা, তো উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। ঠিক বলেছো, ঠিক আছে, চলো একটু আলোচনা করি আমরা। ঠিক, দেখো সাল হচ্ছে, দেখো কত, 1926 সিভি রমন কর্তৃক প্রতিষ্ঠিত হয় কি, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। কি বললাম বলো, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। আচ্ছা, ভারতের অন্যতম প্রাচীনতম একজন পদার্থবিজ্ঞান গবেষণার জার্নাল কিন্তু এটা, হ্যাঁ। চলে আসো, ন্যাশনাল সায়েন্স ডে আমাদের কবে পালন করা হয় বলো, 28শে ফেব্রুয়ারি। স্যার কার জন্মদিন হিসেবে পালন করা হয়, সিভি রমন। মনে থাকবে স্যার, ইনার গুরুত্ব কি, ইনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। কি করেছিলেন? তার জন্য নোবেল প্রাইজ পান। কবে নোবেল প্রাইজ পান, মনে থাকবে? তিনি ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স প্রতিষ্ঠা করেছিলেন এবং রমন রিসার্চ ইনস্টিটিউট বেঙ্গালুরুতে স্থাপন করা হয়েছিল। বুঝতে পারলা? প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে, আমাদের স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট। চলে আসো, লাইটের ওপর একটা এফেক্ট হয়, পরে আমরা বলে দেবো, বুঝিয়ে দেবো এক সময়। দেখো নেক্সট কি বলেছে, দেখো
বডি সেন্টার্ড কিউবিক স্ফটিক জালে প্রতিটি পরমাণুর সমন্বয় সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার কত? আচ্ছা স্যার এটা কিসের চ্যাপ্টার, মানে কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি নর্মালি পড়ানো হয় না। হুম, ক্লাস 11-এর কেমিস্ট্রিতে থাকে, বুঝতে পারছো? একটু শুনে নাও, জাস্ট একটু শুনে নাও। কোয়েশ্চেন প্রচুর আমরা পেলে এই টপিকটা পড়াতে হবে এক সময়, দেখে নাও একটু কি বলেছে দেখো। কোয়েশ্চেনে বলেছিল কি, আবার কোয়েশ্চেনটা পড়ে নাও, পড়ো একবার কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ অ্যাটম ইন আ বডি সেন্টার্ড কিউবিক বিসিসি কি ল্যাটিসিস, তাই না স্যার? দেখো আমি একটা ছবি এনেছি, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই ছবিটা কার বলো তো? এই সেই বি সি সি, মাঝখানে একটা ধরো বডি আছে, হলো? এই বডির এখানে কটা দেখতে পাচ্ছ বলো, ভার্টেক্স দেখতে পাচ্ছ বলো তো? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা দেখতে পাচ্ছ, তার মানে আমাদের কোয়েশ্চেনে যদি বলো আমাদের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে বলো তো? 8 হবে। তার মানে আমাদের সঠিক উত্তর কত হবে বলো তো? 8 নাম্বার। চলে আসো একবার কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার এটাই, সেম কোয়েশ্চেন দেখো 17 কি বলেছে এবং উত্তরটা কোনটা হবে বলে ফেলো। কোয়েশ্চেন নাম্বার 8। হ্যাঁ, এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে তাহলে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, কি হবে বলো তো? বলো কি হবে? নিচের কোনটি শব্দের তীব্রতার এসআই একক? দেখো, আচ্ছা, যখন তোমরা মানে একটা কথা আছে বাংলায়, বুঝলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে দিতে হয়। তুমি সোজা উত্তর না জানলে তুমি কোনটা হবে না জানো, কোনটা হবে না জানো, তাহলেই পারবে। পাস্কেল কার একক? চেয়েছে কার একক একবার বলো? সাউন্ড ইন্টেন্সিটি। কার চেয়েছে? সাউন্ড ইন্টেন্সিটি, তাই না? শব্দের তীব্রতার চেয়েছে। স্যার এ তো হবে না, বলো অপশন 1 হবে কি বলো? ওয়াট হবে, ওয়াট। ওয়াট কার একক? ক্ষমতার একক হবে না, বোঝো কিন্তু। চলে আসো দেখো স্যার, মিটার পার সেকেন্ড, স্যার এ হবে না। এ তুমি স্পিড বা ভেলোসিটি, তার একক হয় মিটার পার সেকেন্ড। আমি বোঝাতে পারলাম? পেরেছি। স্পিডের এককও কি হয় বলো? মিটার পার সেকেন্ড। এবং আমরা ভেলোসিটির যদি বলি কি হবে বলো? মিটার পার সেকেন্ড। তাহলে স্যার এও হচ্ছে না, পরে থাকছে কে বলো? ওয়াট পার কি স্কোয়ার মিটার। ওয়াট পার স্কোয়ার মিটার। মন দিয়ে শোনো, তাহলে আমরা এবার একটু আলোচনা করব কি বলতো? সাউন্ড ইন্টেন্সিটি। কি আলোচনা করব? সাউন্ড ইন্টেন্সিটি। তো দেখো সাউন্ড ইন্টেন্সিটি মানে কি স্যার? সাউন্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে ওপরে হয় পাওয়ার আর নিচে হয় এরিয়া। কি বললাম বলো? কি বললাম বলো? পাওয়ার পাই এরিয়া। তাহলে এবার নিজেরা বলো না, পাওয়ারের ইউনিট কি হয়? ওয়াট। আর এরিয়া মানে কি বলো? স্যার স্কোয়ার মিটার বা বর্গ মিটার। বুঝতে পারছো? তাহলে বললাম কি বলো তো, শব্দের তীব্রতা মানে কি? আগে এইটুকুটা পড়ে নাও। কি হবে বলো? ওপরে ক্ষমতা হবে, নিচে কি হবে বলো? এরিয়া হবে। তাহলে এবার বলে দাও না, নিজেরাই তো বলতে পারবে। কি হবে বলো? পাওয়ারের হচ্ছে ওয়াট আর এরিয়ার কি? স্কোয়ার মিটার। তাহলে উত্তর কি হবে বলো? ওয়াট পার স্কোয়ার মিটার হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝে নিয়েছো, তাই না? নেক্সট চলে আসি, বলো তো কি হবে? আচ্ছা, প্রত্যেকটা পয়েন্ট দেখো আবারও এখানে এক্সপ্লেইন করা আছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে নেবে। চলো নেক্সট কি আছে পড়ো। হোয়াট ইজ রিকোয়ার্ড ফর দ্য জেনারেশন অফ এ সাউন্ড ওয়েভ? শব্দের তরঙ্গ উৎপন্ন হওয়ার জন্য কি প্রয়োজন বলো? দেখো, প্রথম কথা হলো, সাউন্ডের যদি আমরা কথা বলি, সাউন্ড, সাউন্ড এক ধরনের কি বলো? ওয়েভ, তাই তো? তরঙ্গ তো। তরঙ্গ কয় প্রকার? প্রধানত দুই প্রকার। এক হয় মেকানিক্যাল ওয়েভ, আর একটা হয় ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ। মন দিয়ে শুনবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো মাধ্যম লাগে না। কি বললাম? মাধ্যম লাগে না, প্রয়োজন নেই। মেকানিক্যাল ওয়েভে কি মাধ্যম? মাধ্যম প্রয়োজন, মাধ্যম লাগে। বুঝতে পারছো? এবার কথা হলো, এই মেকানিক্যাল ওয়েভকে যদি বলি, এ দুটো ভাগে আবার ভাগ হয়ে যায়।
তো তার আগে এটা জেনে নাও, শব্দ চলতে গেলে কি মাধ্যম লাগে না লাগে না? অবশ্যই লাগে। মাধ্যম ছাড়া শব্দ চলতেই পারে না। তাহলে একটা কথা বলো তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাধ্যম ছাড়া চলতে পারে? তাহলে প্রথম কথা, কোয়েশ্চেনে বলেছিল সাউন্ডের কথা, তাই না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ক্যারিয়ার ওয়েভ তো হতেই পারে না। বলো, আমি প্রথম পয়েন্ট বোঝাতে পারলাম? বলো পেরেছি? আমি তোমাদের আরও একটা পয়েন্ট বললাম, কি বলো তো, যে শব্দর যদি আমি কথা বলি, শব্দ হচ্ছে শূন্য মাধ্যমে বা ভ্যাকিউমে চলতে পারে না। শব্দ চলার জন্য হয় গ্যাস লাগবে, নয় লিকুইড লাগবে, নয়তো সলিড লাগবে, লাগবেই লাগবে। তাহলে আমাকে একটা ছোট্ট একটা কথা বলো না, ভ্যাকিউম অনলি হতে পারে? বলো পারে কি? নেক্সট চলে আসি, আমি তোমাদের দেখো একটা বারবার করে একটা কথা বললাম একটু আগে, যে প্রথম কথা মিডিয়াম তো লাগে, এবং মিডিয়াম হিসেবে কি সলিড, লিকুইড এবং গ্যাস তিনটের মধ্যেই যেতে পারে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো এটাও মনে রাখবে, সব থেকে বেশি স্পিডে যেতে পারে সলিডে, তারপর লিকুইড, তারপর গ্যাস। বুঝতে পেরেছো? এবার কথা হলো, দেখবে এদিকে তাকাবে, স্যার এয়ার মলিকিউলস অনলি বলেছে, তাহলে এয়ার মলিকিউলস মানে কি গ্যাস? শুধু গ্যাস দিয়ে যায়? বলো তো, তার মানে এটা উত্তর হবে না। আমার কথা বুঝতে পারছো? তাহলে স্যার এক কাটা 3 কাটা 4 কাটা পড়ে থাকছে কি 2? দেখো তো কি বলেছে, ভাইব্রেশন অ্যান্ড ইলাস্টিক মিডিয়াম। তাহলে স্যার ভাইব্রেশন, অবশ্যই সাউন্ড তৈরি হতে গেলে ভাইব্রেশন লাগে, তাই না? ইভেন দেখো আমি কথা বলছি, তোমরা শুনছো, আমার গলা ভাইব্রেট হচ্ছে ভিতরে, ভোকাল কর্ড দেখো, এই দেখো এখানে কাঁপছে, কিন্তু আমি ফিল করছি কাঁপছে আমার এখানে, তাই না? আমি জোরে চেপে ধরলে আমার আওয়াজ চেঞ্জ হয়ে যাবে। মানে আমি কাঁপাটাকে যদি আমি দেখবে, আমি যদি কাঁপাকে কমাতে চাই কি হবে বলো? আমার সাউন্ড কি হবে? চেঞ্জ হবে। আমি কথাটা বোঝাতে পেরেছি? তাহলে সাউন্ড তৈরি হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন, কাকে প্রয়োজন? ভাইব্রেশন এবং একটা ইলাস্টিক মিডিয়াম, একটা মাধ্যম প্রয়োজন। বলো হ্যাঁ কি না? তাহলে উত্তর আমরা কোনটা করতে পারি বলো? এইবার চলে আসি, দেখো আমরা কোথায় ছিলাম? এই মাধ্যমে ছিলাম কিন্তু, তাই না? বলো, মাধ্যমের যদি কথা বলি, মাধ্যমকে ওয়েবের যদি কথা বলি, ওয়েবকে আমি 2 ভাগে ভাগ করেছিলাম। বলো হ্যাঁ কি না? স্যার কি কি? মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাধ্যম লাগে না মানে এটা নিয়ে আমাদের আলোচনা নয়। আলোচনা কোনটা নিয়ে? এটা নিয়ে। এখানে আবার 2 রকমের ওয়েভ হয়, এক কি বলতো ট্রান্সভার্স ওয়েভ, আর একটা কি বলো লংগিটিউডিনাল ওয়েভ। আর মনে রাখবে সাউন্ড পড়ছে এর মধ্যে, মনে থাকবে বলো? তাহলে সাউন্ড এক প্রকারের কেমন ওয়েভ বলো? লংগিটিউডিনাল। মনে থাকবে তো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? মনে থাকবে? আচ্ছা চলো নেক্সট চলে আসি আমরা। আচ্ছা 20 নাম্বার কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলো। কি হবে? 100 হার্টজ, তাই না? করে নিয়েছো? দেখো এদিকে তাকাবে, কোয়েশ্চেনে কি বলেছে দেখবে আগে। একটি শব্দ তরঙ্গের পর্যায়কাল কত বলেছে বলো? 0.01 সেকেন্ড। যদি এটা হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে? দেখো একটু আগে আমরা যখন কম্পাঙ্ক পড়ছিলাম, মনে করো কম্পাঙ্ক যখন পড়াচ্ছিলাম, কম্পাঙ্ক সমান সমান 1 বাই কি বলেছিলাম বলো? টি বলেছিলাম, মনে পড়ছে? এবং এটাও বলেছিলাম তোমাদের, কম্পাঙ্কের মাত্রা কি? মাত্রা কি ছিল? টি ইনভার্স ছিল না? T-1 ছিল না? হার্জ ওর একক হয়, কি হয়? একক হয়। আচ্ছা তোমরা উত্তর কোনটা দিচ্ছ? দাও আনসার করো তোমরা। দেখো এদিকে, তাহলে আমি টি এন সমান সমান কি বললাম বলো? 1/T। আচ্ছা দেখো তো এবার, দেখো তো স্যার এন মানেই কি বলো তো? কম্পাঙ্ক। টি মানে কি? টি মানে হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। বুঝতে পারছো? তাহলে স্যার এন সমান সমান চেয়েছে, কম্পাঙ্ক সমান সমান 1/T দেওয়া আছে না বলো? দেওয়া আছে তো, কত দেওয়া আছে বলো? 0.01। তাহলে এখানে কত লিখবো? 0. এক মিনিট, পয়েন্ট উঠাও, ওপরে কত? 100। স্যার 1 দিয়ে ভাগ করলে কত পাবে? 100। স্যার কি বের করছি আমরা? কম্পাঙ্ক মানে একক কি হবে? হার্জ। কত নম্বরে আছে বলো? অপশন নাম্বার 3। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? যা যা বললাম তোমাদের, যা যা দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আমি যা যা পড়ালাম
কি পড়ালাম এখানে দেখে নাও একবার, দেখবে প্রথমটা সূত্র দেওয়া আছে, দেখো এফ সমান সমান 1/t পড়ালাম, ফ্রিকোয়েন্সি পড়ালাম। দেখো আচ্ছা একটা পয়েন্ট মনে রাখবে, হ্যাঁ কম্পাঙ্কের একক কি বললাম, হার্জ। কম্পাঙ্কের সাথে একজনের সম্পর্ক আছে সমানুপাতিক, কার বলতো, পিচ, তীক্ষ্ণতা। আচ্ছা বলতো সাউন্ড বাড়বে, লাউডনেস বাড়ে কার জন্য, অ্যাম্পলিটিউড, বিস্তার, অ্যাম্পলিটিউডের জন্য, কার জন্য, অ্যাম্পলিটিউড। ওকে, এর আগের দিন তোমাদের কোয়েশ্চেন করানো হয়েছিল। হ্যাঁ আচ্ছা, একক বলে দিলাম ফ্রিকোয়েন্সির হার্জ হয়, আর টাইম পিরিয়ড যেহেতু সময়, এর একক কী হবে বলতো, সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে টাইম পিরিয়ড কী হবে, কমবে। আর দুটো পরস্পরের ব্যস্তানুপাতিক, এবং কম্পাঙ্কের একক আমরা বলেই দিলাম কি, হার্জ। তো চলো খুব ভালো করে পড়ো। এরপর দিন আমরা পার্ট 1 হয়ে গেল আজকে, তাই না? এরপর আমরা পার্ট 2তে বাকি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। এরপরের দিন আমরা কি করবো বলা, পার্ট 2। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো ছিল, তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে এতটুকুই।